মিস তনিমা, চামড়া সাদা বলে কি ফর্সা পিঠের অর্ধেক বের করে ঘুরে বেড়াবেন? বলেই তনিমার হাত শক্তভাবে চেপে ধরল কেউ একজন। তনিমা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে ছাড়ানোর জন্য। ছাড়ুন ছাড়ুন বলছি, অসভ্য লোক একটা। কে আপনি? অন্ধকারে ছেলেটির চেহারা বোঝা যাচ্ছে না। কে এই ছেলেটি? তনিমা চিনেও না। তাছাড়া তনিমা এখন বিবাহিত। তনিমার সাথে এমন বিহেভ এখন কে করবে? কে এই মানুষটা যার কণ্ঠস্বর ও তনিমার কাছে অপরিচিত? এতক্ষণ পরে ছেলেটি বলে, আমি ধরলেই যত ন্যাকামি, তাই না মিস তনিমা? আমার স্পর্শতে তোর শরীর ঘিন ঘিন করে, তাই না? আর আশরাফ স্পর্শ করলে শরীরে শিহরণ বয়ে যায় তোর। তোর মনে রোমান্টিকতার ছোঁয়া চলে আসে। আমাকে যত দূরে ঠেলে দিবি, আমি ততটাই কাছে চলে আসব। আন্ডারস্ট্যান্ড? দেখুন, আমি বিবাহিত। আমার হাজবেন্ড জানতে পারলে আমার সংসার ভেঙে যাবে। এটা পাপ, মহাপাপ। আমাকে পাপী করবেন না প্লিজ। আপনি একজন পরপুরুষ হয়ে আমাকে এভাবে ধরবেন না প্লিজ। ছেড়ে দিন প্লিজ আমায়। আমার ব্যথা লাগছে। আশরাফ আমার হাজবেন্ড, ওর আমাকে স্পর্শ করার পূর্ণ রাইট আছে। কিন্তু আপনি কে? আমি কে সেটা জানার আগে এটা বল, ব্লাউজের গলা এত বড় করে কাটা কেন? পিঠের অর্ধেক বেরিয়ে আছে কেন? ওয়াই? অ্যান্সার মি, ড্যাম ইট। পিঠের মাঝ বরাবর তিলটার দিকে সবাই লোভী দৃষ্টিতে তাকিয়েছিল। সবার মাঝে যৌনতার নেশা কাজ করছিল। সবাই হা করে তাকিয়েছিল। ওদের সবার চোখ ইচ্ছা করছিল তুলে ফেলি। তনিমা ভয়ে কাঁদছে না। জানি কখন আশরাফ চলে আসে। শ্বশুর বাড়ি যে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে, মহা সর্বনাশ হয়ে যাবে। সে আজ নতুন বউ, চারিদিকে ছি ছি পড়ে যাবে। তনিমা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দিদি দেখুন, এটা আমার পার্সোনাল ম্যাটার। আমি কি করব আর না করব, আমি কি ধরনের পোশাক পরবো, এটা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে। দয়া করে ছাড়ুন আমাকে। এটা আমার হাজবেন্ড বুঝবে। ও রিয়েলি? এটা তোর পার্সোনাল ম্যাটার? পার্সোনাল ম্যাটারটা পাবলিকলি করে দেই, একটু বাড়াবাড়ি করে ফেলি। এই রিসেপশন অনুষ্ঠানে সবাই জেনে যাক নববধূ ধর্ষণ হয়েছে। নিউজে চেপে যাক বিশিষ্ট শিল্পপতি আশরাফের ওয়াইফ বিয়ের রাতে ধর্ষণের শিকার। হাউ দ্য ব্রেকিং নিউজ। সাংবাদিকরা খুঁজেও কোথাও নিউজ পাচ্ছে না। এই নিউজটা মারাত্মক ভাইরাল হবে। বলে তনিমার পিঠে নখ দিয়ে সজোরে আঁচড় বসিয়ে দিল ছেলেটি। ঘাট থেকে কোমর পর্যন্ত দুই নখের দুইটা দাগ বসিয়ে দিল। সাথে সাথে রক্ত গড়িয়ে গেল তনিমার। তনিমা ব্যথায় কুকড়িয়ে উঠল। ছেলেটি বলে, কি ব্যথা লাগে তাই না তনু? নিজের বুকে হৃদয়ের মাঝামাঝি আঙ্গুল দিয়ে দেখায় ছেলেটি। আমারও ব্যথা লাগে ঠিক এইখানটায়। তোমার ব্যথা পিঠে লেগেছে, সেখানে মেরুদণ্ড আছে, তাই এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছো। আর মনের তো কোনো মেরুদণ্ড নেই, তাই মনের কিছু হলে সোজা হয়ে দাঁড়ানো যায় না, সে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যায়। আমার সাথে এমন করছেন কেন? আমি কি ক্ষতি করেছি বলুন আমাকে। আমি কি কোনো ক্ষতি করেছি আপনার? হ্যাঁ করেছো, অনেক বড় ক্ষতি করেছো। কি করেছি বলুন? এই রুদ্রকে ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছো। তোমার এই রূপ চেহারা আমাকে পাগল করে দিয়েছে। তোমার ওই হাসিতে আমি মুগ্ধ। আমি তোমার হাসির জন্য পাগল হয়ে গিয়েছি। আমাকে তোমার ভালোবাসার ফাঁদে ফেলে সর্বনাশ করেছো আমার। আমি পুড়ছি, তাই তোমাকেও পুড়তে হবে। দেখুন, আমি বিবাহিত জেনেও কেন এমন করছেন? কেন? বিবাহিত মেয়েকে কি ভালোবাসা যাবে না? কোথায় কোনো রুলস লেখা আছে? রুদ্র যা চায় তা না পেলে কেড়ে নেয়। বলেই ছেলেটি একটি সিগারেট জ্বালিয়ে দিল। আজ বিয়ে হয়েছে তনিমার। হঠাৎ একটা অজানা ছেলে এসে তনিমার সাথে উদ্ভট ব্যবহার করছে। কে এই ছেলেটি? তনিমা আগে পরে দেখেওনি তাকে। ছেলেটি তনিমার শ্বশুর বাড়িতে এসে এমন ব্যবহার করছে। বিয়ের প্রথম দিনে নতুন বউয়ের সাথে এমন ঘনিষ্ঠভাবে কাউকে দেখলে সবাই চরিত্রহীনতার বদনাম করবে। কে এই ছেলে? ছেলেটির সাহস আছে বলা চলে। সিঁড়ি দিয়ে কারো পায়ের আওয়াজ ভেসে আসছে। এটা আশরাফের পায়ের আওয়াজ। তনিমা বলে ডাকতে ডাকতে উপরে চলে আসছে। তনিমা ছেলেটিকে বলে, হাত ছাড়ুন প্লিজ, ও এসে দেখে ফেলবে। আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসি। ও কষ্ট পেলে আমি সেটা মেনে নিতে পারবো না। ছাড়ুন প্লিজ। রুদ্র? আমার নাম রুদ্র, এই নামেই ডাকতে পারো। তোমার মুখে রুদ্র ডাকটা ভারী মিষ্টি লাগে। বলে তনিমাকে কোলে করে নিয়ে তনিমা আর আশরাফের বাসর ঘরের দরজা লাগিয়ে দিল রুদ্র। তনিমা চিৎকার দিতে গেলেই রুদ্র বলে, চুপ, কোনো কথা নয়। কথা বললেই তোমার ক্ষতি। সবাই এসে দেখবে অর্ধ উলঙ্গ অবস্থায় পড়ে আছে আশরাফের স্ত্রী।
ফুলের বিছানায় তনিমাকে ফেলে দিয়ে রুদ্র তনিমার দিকে খানিক ঝুঁকে শুয়ে তনিমার চোখে মুখে স্লাইড করতে লাগলো। তনিমা ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। বাহির থেকে আশরাফ ডাকছে, দরজার টোকা দিয়েই যাচ্ছে। রুদ্র তনিমাকে শিখিয়ে দিল, বলো চেঞ্জ করছো। তনিমা বাধ্য হয়ে শেখানো কথা বলল। এমন সময় রুদ্র তনিমাকে বলল, এই ঘরে ফুলসজ্জা হবে তোমার, হবে না আগুন জ্বালিয়ে দিব। বলে জানালা দিয়ে বেরিয়ে গেল। তনিমা বাহিরে বেরোতে চারদিক থেকে দেব ও ননদরা এসে ঘিরে ধরল। বিয়ে বাড়ি মানেই আমেজ। এক পিচ্চি এসে একটা চিরকুট দিয়ে গেল, ছাদে এসো আশরাফ। আশরাফের চিরকুট পেয়ে তনিমা ছাদে গেল। ছাদে কোথাও আশরাফ নেই, কিন্তু আছে তনিমার ভয়ের কারণ রুদ্র। রুদ্র তনিমার গালে খুব শব্দ করে চুমু দিয়ে আড়ালে সরে গেল। এমন সময় আদিবা ছাদে প্রবেশ করলো। ভাবি, এখানে কি কেউ ছিল? মনে হলো কারো আওয়াজ শুনতে পেলাম। কই না তো, এখানে তো কেউ নেই। না ভাবি, মিথ্যা বলবে না, নিশ্চয়ই ভাইয়া ছিল এখানে। আমি সজোরে চুমু দেওয়ার আওয়াজ শুনতে পেয়েছি। আদিবা, নিশ্চয় তুমি জিনের আওয়াজ শুনেছো, বুঝেছো? ভাবি, ভাইয়াকে জিন বানিয়ে দিলে তুমি? এরই মাঝে আশরাফের বাকি কাজিনেরা হাজির হলো ছাদে। গান বাজনা সব চলছে, কিন্তু হাসি নেই তনিমার চোখে মুখে। ভয়ে চুপসে আছে মুখটা। কে এই বিপদ হাজির হলো তনিমার জীবনে? লোকটা কি তনিমার কোনো গোপন শত্রু, নাকি পারিবারিক কোনো শত্রু? কি চাই সে? কিছুক্ষণ পরে নিচে গিয়ে কাঁদছে তনিমা আশরাফকে বলে, তনিমা, তুমি কাঁদছো কেন? আমার পিঠে ব্যথা করছে। আশরাফ তাকিয়ে দেখে দুইটা নখের দাগ আর রক্ত। আশরাফ দেখেই বিচলিত হয়ে পড়ে। ওএমজি, তনিমা, এটা কিভাবে হলো? বিড়াল তখন অন্ধকারে বিড়ালে এমন করে দিয়েছে, খুব ব্যথা করছে আমার। আমাকে প্লিজ ঘরে নিয়ে চলুন, খুব অসুস্থ লাগছে আমার। আশরাফ দ্রুত একটা মলম এনে লাগিয়ে দিল তনিমার পিঠে। পিঠ জ্বালা পোড়ায় ছাই হয়ে যাচ্ছে। নখের বিষে যন্ত্রণা বেশি থাকে। ফুল দিয়ে সাজানো বাসর ঘর তনিমার আশরাফের। পুরো ঘরে ফুলের সুরভি ছড়িয়ে পড়েছে। আশরাফ আজ ভীষণ খুশি, কারণ এই সুন্দরী বউ পেলে সবাই খুশি হয়। 6 মাস বিয়ে ঠিক হওয়ার পর ফোনে কথা বলার পর দুজনের মাঝে গভীর ভালোবাসার সৃষ্টি হয়েছে তাদের। অতঃপর বিয়ে। তনিমার আশরাফ দুজন দুজনকে খুবই ভালোবাসে। এতদিন তনিমার জীবনে সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ রুদ্র নামক এক আতঙ্ক তনিমার জীবনে অশান্তির ঝড় তুলে দিল। আশরাফ ওয়াশরুমে গেলে তনিমার বেডের উপর বাহির থেকে একটা চিরকুট ছুঁড়ে মারল কেউ। চিরকুটটা পড়ে ভয়ে আটকে উঠল তনিমা। বিবাহিত একটা মেয়েকে ভালোবাসার দাবি করাটা আজকাল যুগে খুব কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেমনটা তনিমার জীবনে ঘটেছে। হুট করে কালবৈশাখী ঝড়ের মতো রুদ্র নামক কারো আগমন। বাসর ঘরে বাহির থেকে একটা চিরকুট ছুঁড়ে দিল কেউ, যেটা তনিমা খুললেই চমকে যায়। প্রাণ হরণকারী তনু বুকের বাঁ পাশে আবদ্ধ হৃদয়টা দখল করে নিয়ে সেই হৃদয় নিয়ে ছিনিমিনি খেলাটা কি খুব দরকার ছিল? আজকের ব্যবহারে কি আমাকে গুন্ডা, চরিত্রহীন, লম্পট বলে মনে হয়েছে, তাই না? অথচ এই আমিটা একদিন তোমার জীবনে আদর্শ ছিলাম। যদি জানতে চাও কবে ছিলাম, সেটা আমি বলতে পারবো না। এই প্রশ্নটা তোমার কাছে রইল। এখন কি মনে হচ্ছে আমি একটা পাগল, পাগলের প্রলাপ বকছি? তুমি ঠিকই ধরেছ, আমি একটা পাগল। মানুষ প্রেমে পড়লে উন্মাদ হয়ে যায়, আমিও হয়েছি। এখন যদি জানতে চাও আমি কেন তোমায় ভালোবাসি, তাহলে এর কোনো উত্তর এখন আর আমি দিতে পারবো না। যদি জানতে চাও আমি কে, তাহলে একটাই উত্তর দিব, তোমার বুকের বাঁ পাশে যে সে আমি। তোমার সাজানো ফুলের বাসর আমি জ্বালিয়ে দিব। আশরাফকে তনু নামক ফুলের কাঁটা আমি হতে দিব না। তনিমা চিঠিটা হাতের মুঠোয় দলা করে বেডের নিচে ফেলে দিল। ফ্লোরে বসে পড়ল তনিমা। কে আগন্তুক, তার জীবনে কিভাবে এলো, আর কোথায় বা তার বাসা? আগে পরে কি কখনো কোথাও তাদের দেখা হয়েছে? কেনই বা সে এমন করছে? বিয়ের পর একটা ছেলে তাকে যে প্রস্তাব দিচ্ছে তার নাম হারাম রিলেশন, যা তনিমার পক্ষে সম্ভব নয়। তনিমার ধারণা এখনের যুগে কিছু লম্পট টাইপ ছেলে আছে যারা মেয়েদের অসম্মান করতে এগুলো করে থাকে। এই মুহূর্তে তনিমার এই ছেলেটাকে খুন করে দিতে ইচ্ছা করছে। দুশ্চিন্তা আর টেনশনে তনিমা অসুস্থ হয়ে পড়েছে। তনিমার বেস্ট ফ্রেন্ড সবসময় তার মা, কিন্তু আশরাফ এর সামনে কিভাবেই বা ফোন করবে তনিমা? এই মুহূর্তে নিজের মায়ের সাথে সবটা শেয়ার করাটা খুবই জরুরি তনিমার। নতুন নতুন শ্বশুর বাড়িতে ফাঁকায় গিয়ে ফোনও দেওয়া যাবে না।
আশরাফ কালো ট্রাউজার আর কালো গেঞ্জি পরে তনিমার পাশে বসলো। তনিমাকে চিন্তিত দেখে আশরাফ বলল, তনিমা কোনো সমস্যা? আশরাফ তনিমার হাতে হাত রাখতেই তনিমা ভীষণ প্রশান্তি পেল। দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তনিমা। একমাত্র মেয়েকে সুস্থ করতে সিঙ্গাপুরে গিয়েছিল তনিমার মা বাবা। সেখানে গিয়ে আশরাফের সাথে পরিচয়। আশরাফও সেখানে প্রজেক্টের কাজে গিয়েছিল। 5 ফিট 6 হাইটের অনেকখানি লম্বা একটা মেয়ে তনিমা। খুব কম বয়সে ব্রেন স্ট্রোক হয়েছিল তনিমার। মাত্র 19 বছর বয়সে ব্রেন স্ট্রোক করায় দীর্ঘদিন আইসিইউতে শিফট হলো তনিমা। সিঙ্গাপুরে হাই ট্রিটমেন্টের ফলে তনিমা নতুন করে প্রাণ ফিরে পায়। আশরাফ সবকিছু জেনেও তনিমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। তনিমাকে প্রথম দেখাতে আশরাফের মনে লেগেছিল। পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার পরে 6 মাস ফোনে কথা বলে একটা সময় দুজন দুজনকে ভালোবেসে ফেলে। পারিবারিক বিয়েটা লাভ ম্যারেজে পরিণত হয়। তনিমার জীবনের কাঙ্ক্ষিত পুরুষটির নামই আশরাফ। তনিমা আশরাফের কাঁধে মাথা দিয়ে বলে, আমার খুব মাথায় পেইন করছে আশরাফ। আশরাফ অত্যন্ত শান্তশিষ্ট ভদ্র একটি ছেলে। তনিমাকে বলে, এই ভারী কাপড়টা চেঞ্জ করে নাও, একটু হালকা লাগবে। তোমার মাথা পেনের ওষুধ দিচ্ছি, খেয়ে ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে জান পাখি। কিন্তু আশরাফ, কিসের কিন্তু জান পাখি? তুমি কি ভাবছো আমি জানি? আমার তোমার ওপর কোনো জোর নেই না। তুমি শুধু আমার পাশে থাকলেই আমি খুশি। তনিমা চোখের পানি মুছে আশরাফকে বলে, তুমি এত ভালো কেন আশরাফ? এখন এসব বলতে হবে না, তুমি আগে চেঞ্জ করে নাও প্লিজ। তনিমা ওয়াশরুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে নিয়ে হালকা একটা শাড়ি পরে এলো। আশরাফ একটা মাথা পেইনের ওষুধ দিল তনিমাকে। তারপর তনিমাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে একটা ডায়মন্ড রিং উপহার দিল বাসর ঘরে। তনিমা ওষুধটা খেয়ে আশরাফের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। কিন্তু মাঝরাতে হঠাৎ রুমের মাঝে আশরাফের শেরওয়ানিতে আগুন জ্বলে উঠল। তনিমা আর আশরাফ দুজনে আগুন দেখে ভয় পেয়ে গেল। আশরাফ দ্রুত পানি নিয়ে আগুনটা নেভালো, কিন্তু আগুন কোথা থেকে এলো এটা নিয়ে দুজনই চিন্তায় পড়ে গেল। তনিমা ভয় গুটিসুটি মেরে আশরাফের বুকে নুয়ে বলল। আশরাফের কাছে ঘটনাটা নিছক একটা ঘটনা, কিন্তু তনিমার বুঝতে বাকি রইল না কাজটা রুদ্রই করেছে। ওই মুহূর্তে তনিমার ইচ্ছা হচ্ছিল রুদ্রকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে। 1 সপ্তাহ কেটে গিয়েছে, এর মাঝে তনিমা কাউকে কিছুই বলেনি। আশরাফের সাথে আলাদা বাসায় উঠেছে। তনিমার কলেজও খুলেছে। আশরাফ বিজনেসের কাজে বিজি থাকে। তনিমা কলেজে একাই যাওয়া আসা করে। নিজের মায়ের সাথে এখনো কিছুই শেয়ার করতে পারেনি তনিমা ব্লু কালারের 3 পিস পরে পায়ে স্লিপার পরে বেরিয়েছে। চোখে কাজল, হাতে একটা ঘড়ি, ঠোঁটে লাল লিপস্টিক পরা। তনিমাকে দেখতে একটা নীল পরীর মতো লাগছে। বাসা থেকে খুব খুশি মনে বেরিয়েছে তনিমা। এটা তার নিউ কলেজ। বাসা থেকে বেরিয়ে দেখে বাইকে স্ট্যান্ডে পা বাঁধিয়ে হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে রুদ্র। আশেপাশে কয়েকটা ছেলেও দাঁড়িয়ে আছে। রুদ্র চোখ রক্ত জবার ন্যায় হয়ে আছে। সিগারেটের ধোঁয়া ছাড়ছে অবিরত। হাতে ড্রেসের সাথে ম্যাচিং ব্রেসলেট, পরনে ব্লু জিন্স, গায়ে সাদা টি শার্ট, পায়ে স্লিপার। তনিমা রুদ্রর দিকে চোখ পড়তেই ভয় শিউরে উঠে তনিমা। আবার ওই ছেলেটির সাথে দেখা। তনিমাকে দেখে আশেপাশে ছেলেগুলো ভাবি আসসালামু আলাইকুম বলে উঠে। সেদিন তনিমা অনেক কিছু সহ্য করেছিল, কিন্তু আজ রাগে শরীর পুড়ে যাচ্ছে তনিমার। কোনো কথা না বলে তনিমা মাথা নিচু করে হেঁটে গেল। একটি ছেলে বলে উঠল, ভাবি এই পার্সেলটা আপনার জন্য। বলে তনিমার দিকে এগিয়ে গেল পার্সেলটা। আমার হাজবেন্ডের আপনার মতো কোনো ভাই নেই, তাহলে আমাকে ভাবি ডাকছেন কেন? ভাই ভাবি ডাকতে বলেছে, প্লিজ ভাবি এটা নিন। ওই সিগারেট খাওয়া গুন্ডাটার চামচা নাকি আপনি? ও ডাকতে বললেই ডাকবেন আপনি? রুদ্র বাইক স্ট্যান্ডে 1 পা বাঁধিয়ে সিগারেট টেনেই যাচ্ছে আর তনিমার দিকে এক নজরে তাকিয়ে আছে। তনিমা রুদ্রর কাছে আসতেই রুদ্র সিগারেটটা ফেলে দিল। হাত দিয়ে ধোঁয়া সরানোর চেষ্টা করলো। তনিমার কাছে আসতেই রুদ্র সবাইকে হাত দিয়ে ইশারা দিয়ে চলে যেতে বলল। সবাই চলে গেলে রুদ্র নেশাক্তভাবে তাকিয়ে থাকে তনিমার দিকে। রুদ্র তনিমার মুখে একটা ফু দিতেই তনিমা ঠাস করে রুদ্রের গালে একটা থাপ্পড় মেরে দিল। ইউ রাস্কেল, চরিত্রহীন! কি ভেবেছেন কি আপনি? সেদিন আমি কিছুই বলিনি। লজ্জা করে না একটা বিবাহিত মেয়ের সাথে এমন করতে? তাকিয়ে দেখেছেন নিজের দিকে চেহারার কি হাল? আপনি না নেশাখোর সেটা আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। নেক্সট টাইম যদি আমার
পিছু নেন, তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। রুদ্র মাতালের মতো করুণ স্বরে বলল, তনু, এই তনু, গত 7 দিন কোথায় ছিলাম জানতে চাইলে না? কেন জানতে চাইবো? কে আপনি? আমার জন্য একটা অভিশাপ আপনি। আমি তোমাকে ভালোবাসি, তাই তুই জানতে চাইবে আমি কোথায় ছিলাম। নিশ্চয়ই কোনো সুন্দরী মেয়ের সাথে নোংরামো করতে গিয়েছিলেন। আমাকে কি চরিত্রহীন লাগে মনে হয় তোমার? তুমি ছাড়া কারো দিকে তাকানোর কথা ভাবতেও পারি না আমি। এই যে আমার হাত দেখো। এ কি ব্যান্ডেজ কেন আপনার হাতে? কি হয়েছিল হাতে? সুইসাইড করেছিলাম আমি। 7 দিন আইসিইউতে ছিলাম আমি। তোমাকে ছাড়া মরে যেতে চেয়েছিলাম, কিন্তু মরণও আমাকে তোমার থেকে আলাদা করতে পারেনি। আর বেঁচে যখন আছি তোমাকে আমার হতেই হবে তনু। আপনি কি পাগল? সুইসাইড করেছিলেন কেন? তাও আবার একটা বিবাহিত মেয়ের জন্য? রুদ্র হাতের ব্যান্ডেজটা খুলে দেখলো যাতে ডিপলি ভাবে কেটে তনিমা লেখা। কি বিশ্রী ভাবে লেখা, তনিমার গা শিউরে উঠলো দেখে। তনিমা খেয়াল করলো ছেলেটার হাতের উপরে আবারও তনিমাই লেখা, কিন্তু লেখাটা বেশ পুরনো, কম করে হলেও 1 বছর বা 6 মাস আগে হবে। তার মানে ছেলেটা আরো অনেক আগে থেকেই চিনে তনিমাকে। তনিমা কোনো কথা না বলে জায়গা থেকে ছেড়ে চলে এলো। আসার সময় পার্সেলটা জোর করে হাতে ধরিয়ে দিল রুদ্র। পার্সেলটা খুলে অবাক হয়ে গেল তনিমা। বেশ কয়েকটা নূপুর। তনিমা গুনে দেখলো 7টা নূপুর। হঠাৎ তনিমার খেয়াল হলো নূপুরগুলোর মাঝে একটা হুবহু সেম ডিজাইনের নূপুর তনিমার পায়ে। তনিমার ধারণা হয়তো কাকতালীয় ভাবে মিলে গিয়েছে ডিজাইনটা। তনিমার ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে রুদ্র, হাতে জ্বলন্ত সিগারেট। তনিমার জন্যই অপেক্ষা করছে। রুদ্রর বেস্ট ফ্রেন্ড রিক 2টা স্প্রিড নিয়ে এসে একটা রুদ্রের হাতে দিল, আরেকটা নিজে নিল। রিক রুদ্রকে বলে, একটা কথা ছিল রুদ্র, একটা বিবাহিত মেয়ের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা উচিত নয়। তুই ভার্সিতে আগে মারামারি করতি, সব ঠিক আছে, কিন্তু কোনো মেয়েকে তো অসম্মান করিসনি কখনো। তাহলে এই মেয়েটাকে কেন? কি করেছে এই মেয়েটা? মেয়েটি কি কখনো তোর সাথে কোনো বাজে ব্যবহার করেছিল? তুই কি তার রিভেঞ্জ নিচ্ছিস? যদি এমন হয়ে থাকে বলি কি, মেয়েটাকে ক্ষমা করে দে। মেয়েটা একদমই পিচ, যা ভুল করেছে মেয়ে মানুষ তো, ক্ষমা করে দে ভাই। রুদ্র হাতে সিগারেটটা ফেলে স্প্রিটের বোতলটা খুলে বলে, একটা কথা বলি রিক, তোর কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ভালোবাসার মানুষকে মৃত্যুর মুহূর্তে দেওয়া কথা, নাকি বিয়ে হয়ে যাওয়ার ফলে ভালোবাসার মানুষ বিপদের মুখে আছে জেনেও তাকে ছেড়ে দেওয়া? ভালোবাসা মানুষের বিয়ে হয়েছে বলে যে তাকে বিপদ থেকে বাঁচানো যাবে না এমনটা নয়, তাকে অবশ্যই বাঁচাতে হবে। একটা মানুষ হিসেবেও কি একটা মানুষের বিপদ আছে জেনেও তাকে সেই বিপদে ফেলে দেওয়া উচিত? আমি অন্তত এটা পারবো না। এখন উত্তর দে, কোনটা করা ঠিক? ভালোবাসার মানুষকে দেওয়ার কথা রক্ষা করা উচিত, কারণ ভালোবাসার মানুষের জীবনের একটা সফট কর্নার। রুদ্র চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রুদ্রর নিঃশ্বাস আটকে যাচ্ছে, নিজেকে সামলাতে পারছে না। রিক অবাক হয়ে যায় রুদ্রকে ভেঙে পড়তে দেখে। এই রুদ্রকে তো সে চিনে না। যে রুদ্রের হাতে সবসময় পিস্তল থাকে, তার চোখে পানি কেন? গভীর কোনো ক্ষত হয়তো রুদ্র বয়ে চলেছে, যার জন্য রুদ্র এমন পাগল হয়েছে। চোখের পানি পড়তে পড়তে রুদ্র চোখ রক্তচক্ষু হয়ে গিয়েছে। নিজের ঠোঁট কামড়ে ধরে নিজের প্রচন্ড বেগে আসা কান্না আটকানোর চেষ্টা করছে রুদ্র। রিক রুদ্রর ঘাড়ে হাত দিয়ে বলে, প্লিজ কুল রুদ্র, আসলে কি ঘটেছিল, কি ছিল তোর অতীতে? আমি এতদিন দেশের বাইরে ছিলাম, কিছুই তো জানি না। প্লিজ ভাই, শেয়ার কর প্লিজ। তাছাড়া তোর না বিয়ে হওয়ার কথা ছিল, সে বিয়ে হঠাৎ কিভাবে ভেঙে গেল? হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়েছিল। আমি যাকে ভালোবাসতাম তার সাথে বিয়ে ঠিক হয়েছিল। আর সেই ভালোবাসার নাম তনিমা। ওই মেয়েটাই সেই ভালোবাসার নাম যাকে ঘিরে আমার অনুভূতি ছিল। ওই মেয়েটা আমাকে ছাড়া বাঁচবে না, আমি জানি। আমি ভেবে আশরাফকে ভালোবাসে তনু। আমি ওকে দেওয়া কথা ভুলতে পারবো না। ওকে দেওয়া আমার কিছু একান্ত কথা ছিল, যেটা খুবই পার্সোনাল দিক। কিন্তু ওর বিয়ে অন্যের সাথে কিভাবে হয়ে গেল? আর ও যদি তোর সাথে রিলেশন হয়, তাহলে তোকে চিনতে পারছে না কেন? রিকও আমাকে চিনতে পারছে। ও চিনে জেনেই ইচ্ছা করে এমন করছে। আমি ওর চোখের চাহনি, ওর হৃদয়ের স্পন্দন সব বুঝতে পারি। তনিমা যদি আমাকে নিজে থেকে এসে বলতো ও আমার সাথে থাকতে চায় না, তাহলে আমি ওর জীবন থেকে সরে যেতাম। কিন্তু ও আমাকে না চেনার অভিনয় করছে কেন? কেন কেন কেন? তনিমা কেন আমাকে আজ ঘৃণা করে? ও কেনই বা বিয়ে করে নিল? তনিমার 101টা বিয়ে হলেও আমার তনিমাকেই চাই। তনিমাকে চাই মানে তনিমাকেই চাই।
ও কেন আমাকে ভুলে গিয়েছে তার উত্তর আমাকে দিতেই হবে। রুদ্র, আই থিঙ্ক কিছু একটা ভুল হচ্ছে। এই মেয়েটা তনিমা নয়। তনিমা হলে নিশ্চয়ই তোকে চিনতে পারতো। এটা তনিমা নয় রুদ্র, তুই প্লিজ কিছুদিন সময় নে। কিছু একটা গরমিল হয়েছে। রুদ্রর ছোট ভাই রিহাব রুদ্রকে খুঁজতে আসছে। এসে রিকের সাথে দেখা। রিহাব রিককে একটু আড়ালে ডেকে নিয়ে বলে, রিক ভাইয়া, রুদ্র ভাইয়াকে বোঝান না প্লিজ। ভাইয়ার যে মেয়েটার সাথে রিলেশন ছিল সেই মেয়েটার নাম তনু ছিল, তনিমা নয়। তবে হ্যাঁ, চেহারা মিল আছে। আমরা অনেক খোঁজ খবর নিয়েছি। এই মেয়েটা সেই মেয়েটা কিভাবে হবে? ভাইয়ার বিয়ের আগের দিন হলুদ সন্ধ্যায় তনু ভাবি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেই ডেড বডি আমরা নিজে দেখেছি। হসপিটালে সেই মর্মান্তিক দৃশ্য আমরা ভুলতে পারি না। বাবা এই এলাকা ছেড়ে এখান থেকে চলে এসেছে ভাই যাতে স্বাভাবিক হতে পারে, কিন্তু এখানে এসে একটা বিয়ের ইনভাইট কার্ড পাই আমরা, আর সেখানে গিয়েই তনু ভাবির মতো একটা মেয়ে যে এই তনিমা ভাইয়া সেখান থেকে আরো বেশি অস্বাভাবিক হয়ে উঠেছে। ব্যাপারটা বেশ জটিল মনে হচ্ছে। আমাকে তনিমার সাথে কথা বলতে হবে। রিক রুদ্রকে বলে, রুদ্র, আমি তোর পাশে আছি। এই মেয়ে যদি তোর তনু হয় তাহলে নিশ্চয়ই তোর সাথে দেখা করবে, তোকে কিছু না কিছু বলবে। ভালোবাসার একটা রুলস আছে রুদ্র, তনুকে ফিরে আসতেই হবে। কিন্তু তুই এই মুহূর্তে আর মেয়েটাকে ডিস্টার্ব করিস না। এটা বেআইনি। সমাজের চোখে এটার নাম পরকীয়া, যেটাকে অনেক ঘৃণিত চোখে দেখা হয়। তোর মেয়ের অনেক বদনাম হবে। তুই ছেলে মানুষ, তোর কিচ্ছু হবে না, কিন্তু তনিমা সমাজের কাছে কলঙ্কিত হবে। যদি প্রকৃতপক্ষে ভালোবেসে থাকিস অন্তত এই সম্মানের দিক ভেবে তনিমাকে অসম্মানিত করিস না। না রিক, আমি তনিমাকে অসম্মানিত করছি না। আমি তো জানি আমার তনু আমার মতোই ছটফট করছিল এতদিন। সবাই আমাকে বলেছিল তনু মারা গিয়েছে, কিন্তু আমি জানতাম তনু মারা যায়নি। আমার থেকে জোর করে তনুকে আলাদা করা হয়েছিল। আমি কোনো সমাজ মানি না রিক। যে সমাজ আমার হৃদয়ের কান্না বোঝে না, আমি কেন সে সমাজের কথা ভাববো? রুদ্র, সমাজের মানুষ আছেই সমালোচনা করার জন্য। হৃদয়ের কান্না না বুঝলেও গায়ে কাদা সেটাতে ভাববে না। রুদ্র চাতক পাখির মতো ক্লাসের দিকে তাকিয়ে আছে কখন তনিমা ক্লাস থেকে বেরোবে। তনিমার ক্লাস থেকে বেরোতে তনিমার মুড নষ্ট হয়ে গেল, কারণ তনিমা চায়নি সে রুদ্রর মুখটা আরেকবার দেখুক। তনিমার কাছে ভীষণ বিরক্তির নাম রুদ্র। তনিমা বিবাহিত, তার স্বামী ছাড়া দ্বিতীয় কেউ তাকে ভালোবাসবে এটা ভাবতে তনিমার ঘেন্না লাগছে। তনিমা বারবার আশরাফকে ফোন দিচ্ছে। আশরাফ গাড়ি নিয়ে এলেই তনিমা গাড়িতে উঠে পড়ল। সে দৃশ্যটা রুদ্রের কাছে যেন বিষাক্ত ছুরির মতো লাগলো। রুদ্রের পাশে থাকা চেয়ারে একটা জোরে লাথি মেরে নিজের রাগ মেটালো রুদ্র এটা সহ্য করতে পারছে না তনিমা আশরাফের সাথে আছে সেটা। রিক আর রিহাব রুদ্রকে বুঝিয়েই বাড়িতে নিয়ে গেল। গাড়িতে বসে তনিমা খেয়াল করে আশরাফের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। তনিমা ওড়না দিয়ে আশরাফের ঘাম মুছে দেয়। আশরাফ মিষ্টি একটা হাসি দিয়ে বলে, এত মানুষের ভিড়ে একমাত্র আমার বউটাই আমার ক্লান্তিটা বুঝতে পারলো। বুঝবো না কেন? আমার বুকের বা পাশের একমাত্র দখলকারী মানুষটাই তো তুমি। তাহলে কেন বুঝবো না শুনি? এভাবে পাশে বসে পাগল করা হাসি দিলে কি ঠিকভাবে গাড়ি চালাতে পারবো ম্যাডাম? আচ্ছা তাহলে বাসায় গিয়ে হাসবো। আরে না না, তোমার হাসি মুখ দেখলেই আমার সব ঠিক থাকে। হঠাৎ তনিমার আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে। আশরাফ গাড়ি থামিয়ে তনিমার জন্য বেশ কতগুলো চকলেট আর আইসক্রিম কিনে আনলো। তনিমা চকলেট আর আইসক্রিম খেতে খেতে আশরাফকে বলে সে বিদেশে হানিমুন যেতে চাই। ঠিক আছে, আগামী বছর যাব। বাসায় গিয়ে তনিমা ফ্রেশ হয়ে আশরাফের পছন্দের খাবার রান্না করে। রান্না করতে করতে হঠাৎ মনে পড়ে রুদ্রের কথা। তখনই নিজের মায়ের কাছে ফোন করে তনিমা তখন তার মায়ের কাছে জানায় তার সাথে ঘটে যাওয়া ঘটনা। তনিমা তার মাকে বলে, মা, ছেলেটা যেই হোক ভুলেও তুমি তার দিকে এগিয়েও না। আর আমি পুরো ব্যাপারটা দেখি কে এই ছেলেটা। আচ্ছা তনিমা শোন, আমাদের পাশের বাসাতেই তার বিয়ে হয়েছিল, কিন্তু ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। কাজটা কি ঠিক হয়েছে? রিতা মোটেও এটা ঠিক কাজ করেনি। পালানোরও যদি হতো বিয়ের আগে পালানো না কেন? এখন ওর স্বামীর কি হবে? আচ্ছা তোর যদি এমন প্রেমিক থাকতো তুইও কি এমন করতি? ছি মা, আমার জীবনে আশরাফ ছাড়া আর কেউ নেই। আর আমি মরে গেলেও কখনো কারোর সাথে যাব না, সে প্রেমিক হোক আর যাই হোক।
একটা বিবাহিত মেয়েকে ডিস্টার্ব করাটা যেন রুদ্রের ব্যাড হ্যাবিটে পরিণত হয়েছে। চারপাশে এত মেয়ে থাকে, ওই নির্দিষ্ট একটা মেয়েকেই ডিস্টার্ব করে রুদ্র। বিগত একটা মাস তনিমা এই বিরক্তির শিকার। একটা না 2টা মাস তনিমাকে দেখে আসছে, হয় রুদ্র তনিমার বাসার সামনে, না হয় কলেজের সামনে। রোজ এক স্টাইলে দেখে দেখে তনিমা ভীষণ বিরক্ত হয়ে পড়েছে। যত ধরনের গালিগালাজ আছে কোনোটাই বাদ রাখেনি তনিমা, কিন্তু কেন কিছুতেই কাজ হচ্ছে না। বাসার কিছু জিনিস কেনার জন্য বাসা থেকে রেডি হয়ে নীল কালারের শাড়ি আর নীল কাচের চুড়ি পরে চুলগুলো ছেড়ে দিয়ে বের হয়েছে তনিমা। মনে হচ্ছে রাস্তায় একটা নীলপরি নেমে এসেছে আকাশ থেকে। রোজকার মতো আজও সেম অবস্থা। রুদ্রর আশেপাশে থাকা ছেলেগুলো তনিমাকে দেখে সম্মানের সহিত বলে উঠল, ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? তনিমা চোখে মুখে বিরক্ত নিয়ে তাকিয়ে বলে, কত টাকার চামচ আপনারা? আপনাদের কি ওই গুন্ডা টাকা দিয়ে ভাড়া করেছে? তনিমা রুদ্রের দিকে তাকিয়ে দেখে সিগারেট ফেলে দিচ্ছে হাত থেকে, আর ধোঁয়াগুলো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। এক পা মাটিতে আরেক পা বাইকের স্ট্যান্ডে বাঁধিয়ে দাঁড়িয়ে রয়েছে রুদ্র। সানগ্লাস পরা, চোখে গায়ে অ্যাশ কালারের শার্ট। তনিমা রুদ্রের কাছে এসে বলে, এটা কি আপনার ফ্যাশন নাকি মেয়ে দেখে সিগারেট ফেলে দেয়া? হ্যাঁ, আচ্ছা আপনার লজ্জা করে না? আমি জানি আপনি সিগারেট খান, তাহলে ঢং করে আমার হাত থেকে সিগারেট ফেলে দেওয়ার কি দরকার? খুব ভালো সাজতে চান নাকি? খুব ভদ্র সেটা প্রমাণ করতে চান? যত সব অসহ্য কাজ। রুদ্র সানগ্লাসটা খুলে স্নিগ্ধ নয়নে তাকিয়ে বলছে, আমার তনুরের রাগের প্রেমে খুন হয়েছিলাম আমি। পিচিটা রেগে গেলে আজও কত বেশি সুইট লাগে। ইসলে গুলুমুলুটা। তনিমা বিরক্ত নিয়ে চলে যায়। আসার পথে হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে একা একা রাস্তা দিয়ে হাঁটছে তনিমা। হঠাৎ কেউ একজন ছাতা দিয়ে মাথার উপর ধরল। তনিমা পাশে তাকিয়ে দেখে চমকে যায় রুদ্রকে দেখে। তনিমা রুদ্রকে দেখে ছাতার নিচ থেকে সরে যাওয়ার চেষ্টা করলে শক্তভাবে হাত চেপে ধরে রুদ্র। তনিমা চরম বিরক্ত নিয়ে বলে, আমার হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা অপরিচিত মেয়ের হাত ধরে নোংরামো করছেন। তনিমার কথা পাত্তা না দিয়ে রুদ্র শীষ বাজাতে থাকে। তনিমা রুদ্রের মুখের উপর হাতের তুড়ি বাজিয়ে বলে, এক্সকিউজ মি, আপনাকে আমি কিছু বলছি। আপনাকে আমি এত গালি দেই, তাতে কি কিচ্ছু বোধ হয় না আপনার? আমার হাত ছাড়ুন আপনি। হাত ছাড়ার জন্য ধরিনি মিস তনু। মানে? একটা সিম্পল জিনিসের মানে আর কতবার বোঝাবো তনু? তোমাকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি তনু। এই সিম্পল জিনিস কেন বোঝো না? ইউ লাভ মি, ইজ ইট রাইট মিস্টার রুদ্র? তাহলে আমার উত্তর শুনুন, আই হেট ইউ। আজ আমাকে আই লাভ ইউ না বললে এই হাত আমি ছাড়বো না তনু। কেন? তুমি আমাকে ছেড়ে ওই খাটাস বাজে আশরাফকে বিয়ে করে নিলে, আমার বুকের বাঁ পাশে তীব্র ব্যথার সৃষ্টি করে গেলে। কিসে কম রেখেছিলাম? কি আছে ওই আশরাফের মাঝে যে আমার মাঝে নেই? শুনতে চান কি নেই? আপনার মাঝে কোনো ভদ্রতা নেই, আর আমার স্বামীকে ভালোবাসার জন্য আমার কোনো কারণ লাগে না। কি পেয়েছে ওই বুড়ো মানুষটার মাঝে? এমন বাজে দেখতে একটা ছেলেকে কিভাবে ভালোবাসো? এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমার বর আমার কাছে হিরোর মতো। হিরোর মতো ঠিকই, তবে সেটা হিরো আলম হবে। ভালো হাইট আর গায়ের রং ভালো বলে নিজেকে কি ভেবেছেন কি আপনি? আপনি মহাপুরুষ। সব মেয়েরা আপনার প্রেমে হাবুডুবু খাবে। কয়টা মেয়ে আমার পিছনে লাইন মারে আইডিয়া আছে তোমার বরের? তোমার ওই বুইরা অতগুলো মেয়ে চোখেও দেখেনি। আপনার পেছনে দুনিয়ার সব মেয়ে ঘুরলেও এই তনিমা ঘুরবে না। আপনার যে চরিত্র, ক্ষান্ত মদ গাঁজা, আর এই ক্লাসের ছেলের পিছে যে মেয়েরা ঘোরে তারা কোন লেভেলের সেটা জানতে আর বাকি নেই আমার। আশরাফকে বুড়ো বলেন কোন দিক ভেবে? হ্যাঁ, ও আপনার বয়সী। আমার বরকে এত হিংসে করেন কেন আপনি? জলে তাই না? অন্যের বউয়ের পেছনে ঘোরেন, আবার তাকে নিয়ে জ্বলছেন। আমার হাত যদি এবার না ছাড়েন আমি কিন্তু মানুষ ডাকবো, চেঁচামেচি করব। আমিও সেটাই চাই, মানুষটাকে। মানুষ এসে আমাদেরকে এভাবে দেখে বিয়ে দিয়ে দিবে, সেটাই ভালো হবে। বিগত 2টা মাস আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছেন। আপনার ভয়ে ভয়ে আতঙ্কে আমি থাকি, এত গালিগালাজ করি, তাও কি লজ্জা হয় না আপনার? কলেজে তো মেয়ের অভাব নেই, যান না একটা অবিবাহিত সুন্দর মেয়ে দেখে রিলেশন করুন। আপনি দেখতে তো আর খারাপ না। আমার হাজার হাজার মেয়ে লাগবে না, আমার শুধু তোমাকেই চাই। তোমাকে চাই মানেই
তোমাকে চাই। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়। ছাতার নিচে দাঁড়িয়ে আছে রুদ্র আর তনিমা। চারিদিকে মানুষ ছোড়াছুড়ি করে আশেপাশে দোকানে ছুটছে। ছাতার নিচে দাঁড়িয়ে এক নয়নে তাকিয়ে আছে রুদ্র তনিমার দিকে, এখনো হাত ধরে আছে। তনিমা বিরক্তিতে জ্বলে আছে। রুদ্র কান্না ভেজা কণ্ঠে বলে, আমায় এতটা ঘৃণা করো? তাহলে তোমার হাতেতে কিসের রিং পরে আছো? যাকে এত ঘৃণা করো তার জিনিস এখনো কেন পরে আছো? কবে পরেছো এই রিং হাতে? কিসের রিং? এমন হাজারো রিং আমার আছে। একদিন নুপুর দেখাবেন, একদিন রিং দেখাবেন, কি পেয়েছেনটা কি? এগুলো আমার ফেভারিট জিনিস। এগুলো আপনার হবে কিভাবে? মিস তনিমা, এই আর নুপুরের আওয়াজ আমাকে তোমাকে চিনতে সাহায্য করেছিল। এই রিং তুমি কবে পরেছো মনে আছে? কে পরিয়ে দিয়েছিল এই রিং তোমায়? ও গড, সবকিছুই বাড়াবাড়ির লিমিট আছে। পুলিশ, হেল্প মি, বাঁচান আমায়। পাশে পুলিশ ছিল। তনিমা অভিযোগ করে, অফিসার, এই গুন্ডা ছেলেটা আমাকে রোজ বিরক্ত করে, আমার বিবাহিত জীবনটা অতিষ্ঠ করে তুলছে। এখন মাঝ রাস্তায় আমাকে জোর করে ধরে রেখেছে। পুলিশ রুদ্রকে ধরে বলে, মেয়ে মানুষের সাথে নোংরামি, চলো থানায় চলো। পুলিশ রুদ্রকে বেশ কয়েক ঘাত দিয়ে থানায় নিয়ে গেল আর তনিমা বাসায় চলে গেল। সেদিনই রুদ্রর একটা কাজিন রুষা আর রুদ্রর বন্ধু রিক তনিমার বাসায় আসে, কারণ থানা থেকে বলে দিয়েছে অভিযোগকারীর অনুমতি ছাড়া রুদ্রকে তারা ছাড়বে না। সম্পূর্ণ অপরিচিত একটা ছেলে আর মেয়ে তনিমার বাসায় নক করে। অপরিচিত দেখে তনিমা আড়াল থেকে বলে, কারা আপনারা? আমি আর তুমি একই কলেজে পড়ি, অনেক ফলো করে তোমার বাসা খুঁজে পেয়েছি। আমরা খারাপ উদ্দেশ্যে আসিনি, একটু কথা বলার ছিল। দরজা খুলতেই তনিমাকে দেখে চমকে যায়। রুষা তনিমাকে দেখে, তনু, তুমি বলে জড়িয়ে ধরে। তনু, তুমি বেঁচে আছো? তোমার জন্য রুদ্র পাগল হয়ে গিয়েছিল। আজ বুঝেছি রুদ্র কেন তোমাকে দেখে পাকলামি করছে। তনু, তুমি কিভাবে রুদ্রকে পুলিশে দিলে? তোমার বিয়ে হয়ে গিয়েছে বলে কি রুদ্রের সাথে কাটানো অতীত ভুলে গিয়েছো? তনিমা ভ্রু কুঁচকে বিরক্ত নিয়ে বলে, ওই অসভ্য লোকের ফ্যামিলির মানুষ। আপনারা বেরোন এখান থেকে, বেরোন বলছি। রিক রুষার হাত চেপে ধরে বলে, রুদ্রের মতো ভুল করো না প্লিজ। এ তনিমা তোমাদের তনু নয়, আর এর সামনে তনু তনু করো না। একে বুঝিয়ে রুদ্রকে ছাড়িয়ে আনতে হবে। রিক তনিমাকে বলে, বোন, আমি তোমার বড় ভাইয়ের মতো, প্লিজ ভুল বোঝো না। রুদ্রকে পুলিশে দিয়েছে, একদমই ঠিক করেছে। এমন খারাপ মানুষের জন্য এটাই ঠিক আছে। কিন্তু তোমাকে কিছু বলতে চাই, একটু শুনবে? যা বলার দ্রুত বলুন। রুদ্র একটু মানসিক সমস্যা হয়েছে, যার কারণে ও এমন করছে। কিসের সমস্যা? তোমার মতো দেখতে একটি মেয়েকেও ভালোবাসতো, কিন্তু মেয়েটার বেঁচে নেই। বুঝতেই পারছো বোন, ভালোবাসার মানুষটা মারা গেলে একটা মানুষ কত অস্বাভাবিক হয়ে যায়। ওর ভালোবাসার মানুষটা তোমার মতো দেখতে ছিল বলেই ও তোমাকে দেখে সেই মেয়েটিকেই মনে করে। প্লিজ বোন, রুদ্রকে ক্ষমা করে দাও। ভালোবাসার মানুষটা মারা গিয়েছে শুনে তনিমার মনের মাঝে খারাপ লাগে। তনিমার মনে আগ্রহ জন্ম নেয় কিভাবে মারা গিয়েছিল মেয়েটা। তনিমার রিকের কাছে জানতে চায় কিভাবে মারা গেল রুদ্র, ভালোবাসার মানুষ। তাহলে শোনো, সেই ভয়ঙ্কর ভালোবাসার পরিণতি যা শুনলে তুমি চমকে যাবে। ফ্ল্যাশব্যাক। স্কুলের গণ্ডি পেরিয়ে মাত্র কলেজে পা দিয়েছে 16 বছরের তনু। ফর্সার কমতি ছিল না, যার মাঝে দুষ্টু মিষ্টি একটা মেয়ে ছিল। কলেজে পা দিতেই প্রথম দিনে অঘটন ঘটে যায় কলেজের এক সিনিয়রের সাথে। তখন কলেজের ফেমাস ক্রাশ বয় পলিটিক্যাল লিডার ছিল রুদ্র, যার হাসিতে কলেজের প্রতিটি মেয়ে খুন হতো, যাকে ইমপ্রেস করতে চাইতো সব মেয়েরা। রুদ্র নামের উপর এক বিশেষ ভালো লাগা কাজ করত মেয়েদের। কলেজের সিনিয়রদের র্যাগিং এর শিকার হয় তনু। তনুকে টাস্ক দেওয়া হয়েছিল কলেজের সিনিয়র ভাইয়া রুদ্রকে জড়িয়ে ধরতে হবে, তাও সবার সামনে। তখন রুদ্র কোনো মেয়ের সাথে কথা বলতো না। রুদ্র জীবনে কাঙ্ক্ষিত কেউ ছিল না তখন। হাজারটা মেয়ের প্রপোজ রিজেক্ট করে স্টিল সিঙ্গেল ছিল রুদ্র। রুদ্র মন ছিল সম্পূর্ণ পলিটিক্সে। মেয়েদের রুদ্রকে মারাত্মক ভালো লাগলেও ভয়ে বলতে সাহস পেত না। ঠিক সেই সময় তনুকে দেওয়া হয় মারাত্মক এক টাস্ক, যেটা র্যাগিং এর অংশ ছিল। সিনিয়রদের প্রেসারে তনু রাজি হয় এই কাজ করতে। পরের দিন সকাল 10টায় তনু গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন সেই মানুষটা আসবে যাকে তনু চিনেও না। তাছাড়া সিনিয়ররা ভয় দেখিয়েছে কলেজে আর পড়তে দিবে না। এই কলেজে এটাই নিয়ম, যাকে যেটা করতে বলবে সিনিয়ররা সেটাই করতে হবে।
টান টান উত্তেজনার টাইমে বাইকে কলেজে প্রবেশ করে রুদ্র। পরনে কালো জিন্স, গায়ে কালো লং শার্ট, হাতে ব্রেসলেট, চুলগুলো পেছনে একটু বড় স্টাইলিশ ভাব করা, সামনের গুলো কপালে পড়েছে ফর্সা গালে, ঠোঁটের কোনায় কালো তিল, যেন হিরো নেমেছে বাইক থেকে। রুদ্র বাইক স্ট্যান্ড করিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে কলেজের ভেতরে প্রবেশ করে। মাঠের মাঝে যেতেই তনু পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ। রুদ্র যেন হার্ট অ্যাটাক হলো, কারণ এতই মিষ্টি ছিল মেয়েটির কণ্ঠ। রুদ্র সাথে সাথে ফিদা হয়ে যায়, সাথে অবাক হয়ে যায়। চারিদিক থেকে মানুষজন তাকিয়ে আছে রুদ্রর দিকে। এমন দুঃসাহস আজও কোনো মেয়ে দেখায়নি। চারিদিকের সব মানুষও অবাক হয়েছিল। মিনিট দুয়েক পরে রুদ্র মেয়েটির হাত স্পর্শ করে রুদ্রর কোমর থেকে মেয়েটির হাত ছাড়িয়ে মেয়েটির দিকে ঘুরে দাঁড়ায়। রুদ্রকে যখন জড়িয়ে ধরেছিল তখন মেয়েটির হার্টবিট খুব দ্রুত চলছিল। রুদ্র তাকিয়ে দেখে মেয়েটি চোখ বন্ধ করে কাঁদছে। রুদ্র মেয়েটিকে এক দেখায় ভালোবেসে ফেলেছিল। মেয়েটিকে কাঁদতে দেখে মেয়েটির কানের কাছে ফিসফিস করে আই লাভ ইউ টু বলে রুদ্র স্থান ত্যাগ করে চলে যায়। তখন তনু চোখ খুলে তাকিয়ে দেখে সুদর্শন একটা ছেলে তার সামনে দিয়ে চলে যাচ্ছে। সেখানে দুজন মন হারিয়েছিল। ধীরে ধীরে মন দেওয়া নেওয়া শুরু হলো দুজনের মাঝে। তনু ছিল রুদ্রর চোখের মণি, আর রুদ্রও ছিল তনুর বেঁচে থাকার একমাত্র কারণ। রুদ্র রোজ রাতে তনুর বাসার সামনে দাঁড়িয়ে থাকতো, আর তনু নিচে নেমে এসে লুকিয়ে দেখা করে যেত। তনু নূপুর পরতে পছন্দ করত। রুদ্র মাঝের মধ্যে নূপুর বানিয়ে একটা পরিয়ে দিত, আরেকটা নিজের কাছে রেখে দিত। রুদ্র তনুর ভালোবাসার গুঞ্জন সবার মুখে মুখে ছিল। প্রতিদিন রুদ্রর বাইকে চড়িয়ে এখানে সেখানে ঘুরতো দুজনে। তনুর পছন্দের সাদা ফুলের গাজরা রুদ্র রোজ নতুন করে পরিয়ে দিত তনুর খোপাতে। তনু ওদের ছাদে বেত লাফাতো রোজ। রুদ্র ওদের বাসার নিচে দাঁড়িয়ে দেখত। রুদ্রর ঘাড়ে মাথা দিয়ে এই পৃথিবী ভ্রমণের স্বপ্ন দেখেছিল দুজন। একটা সময় দুজনের পরিবার তাদের সম্পর্কের কথা জেনে যায়, কিন্তু কারো পরিবার প্রথম অবস্থায় মেনে নেয়নি। রুদ্র আর তনু পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার 6 মাস পরে দুই ফ্যামিলি তাদের খুঁজে বের করে। ফ্যামিলি ওদের ভালোবাসার কাছে হার মেনে যায়। ওরা বাড়িতে ফিরে আসলে খুশি মনেই দুই ফ্যামিলির বিয়ের এঙ্গেজমেন্ট করে। রুদ্র নিজে পছন্দ করে এঙ্গেজমেন্ট রিং ও কিনে আনে। দুটো কাপল রিং পরে ওরা দুজনে। সেদিন ছিল ওদের হলুদ সন্ধ্যা। তনু 2 হাত ভরে মেহেদি পড়েছিল। হলুদ সন্ধ্যায় দুজনে লুকিয়ে বাইরে ঘুরতে গিয়েছিল। সেই রাতে তাদের গাড়ি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্টে দুজনে মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়ে পড়ে। আশেপাশের মানুষ তাদের দ্রুত হসপিটালে নিয়ে যায়। হসপিটালে দুই পরিবারের মানুষ উপস্থিত হয়। দুই পরিবারের মানুষ কান্নায় ভেঙে পড়ে। সেই মুহূর্তে রুদ্র থেকে তনুর অবস্থা বেশি ভয়াবহ হয়ে ওঠে। সমস্ত শরীর রক্তাক্ত অবস্থায় হসপিটালে। পাশাপাশি স্ট্রেচারে পাশাপাশি শুয়ে থাকে দুইটা ভালোবাসার মানুষ। এরই মাঝে তনুর খিঁচুনি উঠে যায়। তনুর প্রাণ যায় যায় অবস্থা। সেই মুহূর্তে রুদ্র তনুর হাত শক্তভাবে ধরে রাখে। তনু রুদ্রকে বলে, পরিস্থিতি যত খারাপই হোক না কেন, আমাকে কখনো হারিয়ে যেতে দিও না রুদ্র। ওরা আমাদের এক হতে দিল না রুদ্র। তুমি আমায় কথা দাও রুদ্র, আমি হারিয়ে যাই আর পাগল হয়ে যাই, আর তোমাকে ভুলে যাই বা মরেও যাই, তুমি আমাকে একা ছাড়বে না। আমার খুব ভয় করছে। মনে হচ্ছে আমি তোমায় হারিয়ে ফেলবো। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। আমার ওটিতে যদি মারা যায়, রুদ্র জেনে রেখো, তনু মৃত্যুর পরেও অপেক্ষা করবে। রুদ্র শুধুই 2 ফোঁটা চোখের পানি ফেলেছিল তনুর হাতের উপর। তোমাকে দেওয়ার শেষ কথাটা ছিল, আমি তোমাকে একা ছাড়বো না। সেদিন ওটিতে মারা গেছিল তনু। সেদিন রুদ্রকে সামলানোটা বেশ মুশকিল হয়ে পড়ে। ও ধীরে ধীরে পাগলের মতো হয়ে যায়। বোঝো তনুর মৃত্যুর সময় কতটা কষ্ট হয়েছিল রুদ্র। তনুর ফ্যামিলি সম্পূর্ণ দোষ রুদ্রকে দিয়ে দেয়। রুদ্রর নামে কেসও দেয় যে রুদ্র প্ল্যান করে তার মেয়েকে বিয়ের আগে বাসার বাইরে নিয়ে গেছিল, ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু তার কোনো সত্যতা না মেলায় রুদ্রকে পুলিশ ছেড়ে দেয়, আর তনুর পরিবার শহর ছেড়ে চলে যায়। পরে রুদ্রকে স্বাভাবিক করতে তার ফ্যামিলি এ শহরে নিয়ে আসে। তারপর হঠাৎ দেখা তোমার সাথে, যে কিনা দেখতে হুবহু তোমার মতো। এতক্ষণ রুদ্রর বন্ধু রিকের কথা শুনে তনিমা যেন হারিয়ে গিয়েছিল অন্য জগতে। তনিমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। একটা মানুষ কতটা ভালোবাসলে তার জন্য এমন করতে পারে। তনিমার মনের মাঝে ভীষণ খারাপ লাগছে। না জেনে কত বাজে বিহেভ করেছে। তনিমা তখনই পুলিশকে ফোন দিয়ে বলে রুদ্রকে ছেড়ে দিতে। রিক আর রুদ্রর কাজিন রুষা বিদায় হওয়ার পর তনিমার বারবার মনে পড়ছে রুদ্রর অতীত। মনে হচ্ছে যেন ওর চোখের সামনে ঘটে গিয়েছে সব ঘটনা।
তনিমা আজ কোনোভাবে রান্নাটা সেরে শুয়ে রইল। মনের মাঝে প্রচন্ড অশান্তি লাগছে। হঠাৎ নজর গেল তনিমার হাতের আংটির দিকে। আংটিটা স্পর্শ করতে তনিমার বুক কেঁপে উঠল। ওই লোকটা বারবার বলেছিল আংটিটা তার দেওয়া। তনিমা ফোনটা হাতে নিল, ব্লক লিস্ট থেকে রুদ্রর নাম্বারটা আনব্লক করলো। আজ প্রথমবার তনিমা কল করলো রুদ্রকে। ফোনের ওপাশ থেকে নীরব শান্ত কণ্ঠস্বর বলে উঠল, তুমি আমায় ফোন দিয়েছো তনু? কেমন আছেন? কেউ লাইফে আসার আগে ভালো থাকা যায় তনু, কিন্তু কেউ এসে চলে গেলে তাকে ছাড়া বেঁচে থাকা যায় না। এমন কঠিন কথার উত্তর তনিমা দিতে পারল না। ফোনটা কেটে দিল। খানিকটা রাত হলে আশরাফ বাসায় এলো। আশরাফ বাসায় আসার সময় রোজ বইয়ের জন্য একগুচ্ছ করে গোলাপ নিয়ে আসে। আজও তাই আশরাফ তনিমার হাতে গোলাপ গুচ্ছ দিয়ে কপালে আলতো চুমু দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে খাবার খেতে খেতে তনিমাকে গল্প বলছে, জানো তনিমা, আমার এক বিজনেস পার্টনারের বউ ভেগে গিয়েছে। কেন গিয়েছে? পূর্ব প্রেমিকার সাথে। আমাকে বলে তোর বউ সামলে রাখিস। বলে এসেছি আমার বউয়ের অক্সিজেন হলাম আমি মারা গেলেও আমার বউ অন্য কারো কাছে যাবে না। তনিমার চোখে পানি ছলছল করছে। তার স্বামী তাকে কতটা ভালোবাসে আর বিশ্বাস করে। রাতে শুয়ে তনিমা বলে, তুমি এই আংটিটা আমায় দিয়েছিলে। না তো, আমার দেওয়াগুলো পড়ো না কেন? এটাই দেখছি সেই প্রথম থেকে। আমার বউয়ের তো কোনো বয়ফ্রেন্ড নেই, না হলে বলতাম প্রাক্তনের স্মৃতি বহন করছো। কথাটা শুনেই তনিমার বুকের মাঝে তোলপাড় শুরু হয়ে গেল। সকালে অ্যালার্ম ঘড়িটা বারবার বেজেই যাচ্ছে। ঘড়িতে সকাল 7টা বাজে। তনিমা আড়মোড়া দিয়ে উঠে অ্যালার্ম অফ করে দিয়ে আবার কাঁথা পেঁচিয়ে শুয়ে থাকে। বিশেষ করে এই সকালের ঘুমটা যেন বেশি আরামপ্রিয় তার। আদুরে বইয়ের জন্য রোজ সকালে আশরাফ নাস্তা বানিয়ে ডেকে তুলে। কিছুক্ষণের মাঝে আশরাফ ঘুমন্ত অবস্থায় কোলে তুলে নিয়ে ব্রাশে পেস্ট লাগিয়ে মুখের মাঝে গুজে দেয় তনিমার। তনিমার চোখ পিটপিট করে তাকিয়ে আবার আশরাফের গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে যাওয়ার ভান ধরে। আশরাফ বলে, এইভাবে ঘুমিয়ে পড়ার ভান ধরে কোনো লাভ নেই। রোজ প্রাইভেট ফাঁকি দেওয়ার ধান্দা, তাই না তো? কোনো ফাঁকি দেওয়া চলবে না। ফাঁকি দিলে জীবনের পাশই করবে না। তনু ডাক্তার কানে যেতে তনিমা লাফ দিয়ে নেমে পড়ে আশরাফের কোল থেকে। তনিমার বুকে গিয়ে লাগলো এই তনু ডাকটা। ইদানিং এই তনু ডাকটা চারিদিকে ঘিরে আছে তনিমার। কি বললে আমায় তুমি? কি নামে ডাকলে? কেন তনু? না প্লিজ, এই নামে ডাকবে না, ভুলেও ডাকবে না তনু নামে। আমার বুকের মাঝে কেমন একটা হয়। এই ডাকটা মোটেও পছন্দ নয় আমার। ওকে বাবা, সরি, আর ডাকবো না। আজ বিকালে আমরা দুজন বাইরে খেতে যাব, আর ওখান থেকে তোমার মায়ের বাসায় যাব। তার আগে চোখ বন্ধ করো, একটা সারপ্রাইজ আছে। তনিমা চোখ বন্ধ করে আছে। আশরাফ কোমর জড়িয়ে ধরে গলায় একটা মালা পরিয়ে দিয়ে আয়নার সামনে নিয়ে গিয়ে বলে, দেখি তো আমার বউ পাখিটাকে কেমন লাগছে। ওয়াও, মালাটা অনেক সুন্দর, কিন্তু আমার এমন ম্যাচিং শাড়ি চাই, সাথে চুড়িও। আমি সেগুলো এনেছি। আমার একটা মাত্র কিউট বউ, তার কি চাই আমি তো জানি, তাই না? শাড়ি চুড়ি এসব এনেছি। আশরাফ তনুর কোমর জড়িয়ে ধরে মুখের সাথে মুখ মিশিয়ে বলে, মিথিলা, আমাকে তুমি কতটা ভালোবাসো? হঠাৎ এমন প্রশ্ন কেন? না, আসলে আমার তুমি ছাড়া কেউ নেই। ছোটবেলায় মা বাবা হারিয়েছি। বাবার অনেক সম্পত্তি ছিল, সেগুলো বড় হয়ে বুঝে নিয়েছি। জীবনে সব থাকলেও ভালোবাসা নামক জিনিসটা খুব বেশি পেয়েছি আমক। আমার জীবনে একমাত্র তুমি ছাড়া কেউ নেই। রাস্তায় যেতে যেতে ভাবি তোমার এই চাঁদ মুখটা সবসময় ভয় হয় তোমাকে হারানোর। আচ্ছা, কিসের এত ভয় শুনি? এই যে খুব বেশি ভালোবাসি সেই ভয়। পাগল একটা। আমার ভালো থাকার একমাত্র কারণ তুমি। আমার জ্ঞান হারিয়ে গেলে তোমায় ভুলে যেতে পারি, তাছাড়া ভুলবো না। সেদিন বিকালে আশরাফ আর তনিমার রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টে গিয়ে রুষার সাথে দেখা তনিমার। আশরাফ সাইডে গিয়েছে ফোনে কথা বলতে। এমন সময় রুষা বলে, তনু, তোমাকে না দেখলে অনেক কিছুই বুঝতাম না। ছি তনু, কি সুন্দর মরার নাটক করে অন্য একজনকে বিয়ে করে হেসে খেলে বেড়াচ্ছ। অসভ্য মেয়ে একটা, মানুষের জীবন নষ্ট করে নিজের জীবন গুছিয়ে নিয়েছো। দেখুন, ভদ্রভাবে কথা বলুন। কাকতালীয় ভাবে আমার সাথে তোমার ভাইয়ের গার্লফ্রেন্ডের চেহারা মিলে গিয়েছে, তাই বলে কি আমি সেই? হ্যাঁ, তুমি সেই। কেন মিথ্যা বলছো? দেখুন, আমাকে কি পাগল লাগে আপনার? আমার রিলেশন আমি জানবো না? আমি চিনি না ওনাকে। বা,
বিয়ের পর নিজের এক্সকে আর কে বা মনে রাখে? সুন্দর দেখতে আর বড়লোক হাজবেন্ড পেয়েছো, এখন রুদ্রকে মনে রেখে কি করবে তুমি শুনি? এমন সময় আশরাফ চলে আসে। আশরাফ আসাতে রুষা বেরিয়ে যায়। আশরাফ বলে, তোমার ফেভারিট খাবার কি? নিশ্চয় বার্গার। এমন সময় পাশের টেবিল থেকে মুখে রুমাল পাচানো রুদ্র বলে ওঠে, স্যার ভুল হচ্ছে, আই থিঙ্ক ওনার পছন্দ নুডলস আর চিকেন বিরিয়ানি সাথে কোল্ড কফি। তনিমা হেসে দিয়ে বলে। আশরাফ অবাক হয়ে যায়, ছেলেটা কিভাবে জানলো? আশরাফ বলে, ভাই আপনি কিভাবে জানলেন? ওনার এগুলো পছন্দ, সেটা কিভাবে জানবো ব্রো? বিলিভ মি ভাই, আমি আমার গফের পছন্দটা বলেছি, মিলে যাবে ভাবিনি। আর কি কি পছন্দ আপনার গফে? বেত লাফানো, মাথায় সাদা গাজরা পরা, কাশবনে বসে থাকা, বাইক ভ্রমণ। আচ্ছা তনিমা, তোমারও কি এগুলো পছন্দ? তুমি অন্যর প্রেমিকার সাথে আমাকে মেলাচ্ছ কেন আশরাফ? আজ আমি তোমার পছন্দের বার্গারই খাবো। রেস্টুরেন্টে তনিমার হাতে হাত রেখে আশরাফ খাচ্ছে। রুদ্রর ভেতরটা ছারকার হয়ে যাচ্ছে এমন রেস্টুরেন্টে তনিমার হাতে হাত রেখে আশরাফ খাচ্ছে। রুদ্রর ভেতরটা ছারকার হয়ে যাচ্ছে এমন কত রেস্টুরেন্টে তনু আর রুদ্রর হাতে হাত রেখে খেয়েছে। সময়ের সাথে সাথে কত কিছু বদলে গিয়েছে। আর কোনোদিন কি ঠিক হবে না সব? রুদ্রর বুকে রক্তক্ষরণ হচ্ছে। রুদ্র কোনোদিন তনিমাকে অন্যের স্পর্শতে যেতে দেয়নি, আর আজ তারই চোখের সামনে তারই তনুর হাতে অন্য কারো হাত। রুদ্র ওয়ালে একটা ঘুষি দিয়ে দাঁতের দাঁত চেপে বসে রইল। তনিমার খাওয়ায় মন নেই, তনিমার মন রুদ্রর বলা কথাগুলোতে। এটা কিভাবে সম্ভব? তনিমার সব ভালো লাগা পছন্দ ওই ছেলেটা কিভাবে জানলো? একটা মানুষ এতটা জাদুকরি কিভাবে হতে পারে? তনিমা আর চোখে তাকিয়ে দেখে রুদ্র একভাবে তাকিয়ে আছে তনিমার দিকে। আচ্ছা আমি অফিসে শেষ করে তোমার বাসায় যাব, তুমি রিক্সাতে চলে যাও। তনিমা রুদ্রকে হাসি মুখে বিদায় দিয়ে রিক্সাতে উঠে। রুদ্র রিক্সা থেকে হাত ধরে নামিয়ে নিয়ে বলে, তনু চলো আমার সাথে হেঁটে যাবে, অনেকদিন তোমার হাত ধরে হাঁটিনি আমি। আপনি কি ম্যাড? আমার হাত ধরে হাঁটবেন ভাবলেন কিভাবে? এতে ভাবার কি আছে? আমার হাত ধরেই তো এতদিন হেঁটেছো, কারণ আমায় ভালোবাসো তুমি, তাই। আমি আমার আশরাফকে ভীষণ ভালোবাসি, আপনাকে নয়। কেন এটা বুঝছেন না? আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমায় তুমি ভালোবাসো না? তাকাও আমার চোখে। কি হলো? এই আকাশের নিচে আমার এই হাত ধরতে না পারলে কেঁদে ভাসিয়ে দিতে, আজ অন্যের হাত ধরে ঘুরছো। তুমি যদি আমার সেই না হবে, তোমার পেটের বাম সাইডে পাশাপাশি দুইটা তিল আছে, সেটা কিভাবে জানলাম? তোমার যে চুলের মাঝে ছোট্ট একটা কাটা দাগ আছে, সেটা কিভাবে জানলাম? আরে তোমার যে খাওয়ার পরেই নাকে কোনো গন্ধ গেলে বমি আসে, সেটা কিভাবে জানলাম? আরে তোমার জীবনের প্রতিটা পদক্ষেপ আমি জানি, যেটা আশরাফ জানে না। ভুলে গিয়েছো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? কার ভয়ে আমাকে অস্বীকার করছো বলো তুমি? আমি তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিব। আই ওয়ান্ট ইউ তনু, আই ওয়ান্ট ইউ। এই যে দেখো তোমার হাতে এটা কিসের কাটা দাগ? তোমার অ্যাক্সিডেন্টে অনেক জায়গায় কেটে গেছিল, এসব ছোটখাটো দাগ কিসের? প্লিজ তনু, একবার মনে করার চেষ্টা করো, তোমার সব মনে পড়বে। অনেক দেরি হয়ে গেলে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না। প্লিজ লিভ মি। বলেই নিজে নিজে হাঁটা শুরু করলো। এমন সময় রুষার অনামিকা তনিমার পথ আটকায়। অনামিকা বলে, তনু রুদ্রর ওই কান্না কি তোমাকে কাঁদায় না? ছি, তোমরাই পারো একজনকে ছেড়ে আরেকজনকে ধরতে। তোমাদের এই বিজনেসটা অনেক ভালো। রুদ্রর জন্য আমি জানও দিতে পারি, কিন্তু রুদ্র তোমার জন্য আমার দিকে ফিরেও তাকায় না। তনিমা চারপাশে এত মানুষের কথা সহ্য করতে পারছে না, চোখ দিয়ে পানি পড়ছে, মাথাটা ঘুরছে। কি করবে এখন? সবাই এই রুদ্রকে কেন তার প্রেমিক বলে। দূর থেকে রুদ্র বলে, দেখো তো আমার তনু কাঁদছে কেন? ভাই ভাবিকে অনামিকা আপু বকছে আর ভাবি কাঁদছে। রুদ্র এগিয়ে এসে অনামিকার গালে থাপ্পড় মেরে বলে, আমার তনুকে আমি যা খুশি বলবো, কিন্তু তোরা না, কেউ আমার তনুকে হার্ট করবি না। আমার তনু কোনো কিছু সহ্য করতে পারে না। আপনি আর আপনার চারপাশের মানুষ আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছেন। আমাকে মুক্তি দিন প্লিজ। যদি আমাকে এক বিন্দু ভালোবেসে থাকেন, মুক্তি দিন। বলেই তনিমা মায়ের বাসায় চলে যায়। তনিমার পেটে তিল, মাথায় দাগ, সব সত্যি। তনিমার মাথা ঘুরছে, বারবার কান্না পাচ্ছে তার। রুদ্র কিভাবে তার এত কিছু জানে? মাথার ভেতর প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তনিমার। বারবার রুদ্রের কথা মনে পড়ছে তনিমার, কোনোভাবেই ভুলতে পারছে না। তনিমা ওর মায়ের কাছে গিয়ে বলে, মা, এই আংটিটা কিসের? এটা তোর বাবাই তোকে দিয়েছিল, তুই এখনো এসব পুরনো জিনিস পরে রেখেছিস কেন? আয় তো, ওটা খুলে দি। না মা, এটা পড়তে আমার ভালো লাগে। আচ্ছা মা, রুদ্র নামে একটা ছেলে আছে,
ছেলেটা যেন কিভাবে আমার জীবনের সবকিছু জানে। আমার মাথা পাগল পাগল হয়ে যাচ্ছে। কে মা ছেলেটা? ওর প্রেমিকা ছিল আমার মতোই দেখতে, সে মারা গিয়েছে। জানো মা, খুব মায়া লাগে আমার। ছেলেটা কত ভালোবাসে ওর প্রেমিকাকে। ওর প্রেমিকা ভেবে আমাকেই পাগলের মতো ভালোবাসে। এতটা ভালোবাসার মানুষও এই পৃথিবীতে আছে মা। কি বললে? রুদ্র নাম? তনিমার মায়ের মুখটা যেন শুকিয়ে গেল। তনিমার মা তনিমাকে বলে, মা তনিমা বলছি একটা বাচ্চা নিয়ে নে মা, আমাদের তো নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে। কি যে বলো না মা। দেখ মা, আগামী মাসেই একটা সুসংবাদ শুনতে চাই, কিন্তু কথা দে তনিমা, তুই খুব শীঘ্রই মা হবি। আরে মা, এমন ভাবে বলছো যেন কোথাও পালিয়ে যাব। মনের আকাশে প্রচন্ড মেঘ জমেছে তনিমার। মন ডেকে বলছে কিছু একটা হয়ে গিয়েছে তার জীবনে, কিছু একটা ঘটেছে হয়তো তার জীবনে, কিন্তু কি? কে দিবে এই কিন্তুর উত্তর? রুদ্রর বলা প্রতিটা কথা সত্য। তনিমার সম্পর্কে রুদ্র যেটা বলে সেটাই সত্য। একটা ছেলে কতটা ভালোবাসলে তার অনুমানও এতটা সত্য হতে পারে। নিজের পায়ের নুপুরের দিকে তাকিয়ে আছে তনিমা। কবে কিনেছে, কবে পড়েছে কিছুই মনে নেই তনিমার। ভীষণ কান্না পাচ্ছে তনিমার, কিন্তু এই কান্না কিসের জন্য, কার জন্য কিছুই জানে না। তনিমার কিছু হলে রুদ্র পাগলের মতো হয়ে যায়। এই পাগলামির মাঝে সবটাই ভালোবাসা। হঠাৎ মাথাটা ঝিম ধরেছে তনিমার। মাথার মাঝে ভীষণ যন্ত্রণা অনুভব হচ্ছে। বেশ কিছুদিন এই পেন শুরু হয়েছে তনিমার। তনিমা ওর বাবার রুমে যাওয়ার পথে কিছু একটা শুনে থমকে দাঁড়ালো। তনিমার মা বলছে, শোনো তনিমা, আর আশরাফকে দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। তনিমা সবটা জানতে পারলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। অনেক বড় ঝড় আসছে সামনে। তুমি দ্রুত কিছু করো। ওরা বিদেশে গেলেই ওই লাফাঙ্গা বেয়াদবটা আর ওর পেছনে লাগতে পারবে না। তনিমা ওর অতীত জানার আগেই এখান থেকে পাঠিয়ে দাও। একবার বিদেশে গেলে আর কেউ কিছু মনে করাতে পারবে না। আর মনে পড়তে পড়তে তখন তনিমা নিজেই আর এগোবে না ওদিকে। তনিমার কাছে ভীষণ অবাক লাগছে কিসের কথা বলছে ওর বাবা মা। কি লুকানোর কথাই বা বলছে। তনিমা ওর বাবার রুমে প্রবেশ করে বলে, বাবা, আমার মাথার পেইনটা বেড়েছে খুব। মা, দ্রুত সিঙ্গাপুর ট্রিটমেন্টের জন্য পাঠাচ্ছি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তনিমা অনিচ্ছাকৃত একটা হাসি দিয়ে বেরিয়ে গেল বাবা মায়ের রুম থেকে। ওর বাবা মা আসলে কি বলা বলি করছিল ভাবতে ভাবতে মাথার মাঝে যেন ভীষণ যন্ত্রণা শুরু হয়। কিছুদিন বাদে আশরাফ ফোন দিয়েছে। আশরাফের ফোন দেখে মনের মাঝে কিছুটা ভালো লাগা কাজ করে। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি, আকাশে মেঘ জমেছে খুব। আজ বোধ হয় প্রচন্ড ঝড় বৃষ্টি হবে। আশরাফ বলে, এই রোমান্টিক ওয়েদারে আমার বউয়ের কি খেতে মন চাইছে বলে ফেলুন ম্যাডাম। তনিমা আশরাফের কেয়ার দেখে ভীষণ শান্তি পায়, কারণ প্রতিটা মেয়েই এমন স্বামী চায়। তনিমা হেসে দিয়ে বলে, কিছুই লাগবে না, তুমি চলে এসো। তনিমা জানালা ধরে দাঁড়িয়ে আছে। প্রচন্ড বাতাস হচ্ছে। জানালার নিচে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। তনিমাদের দোতলা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। তনিমা খেয়াল করে দেখে এই ভীষণ দুর্যোগ মাথায় করে দাঁড়িয়ে আছে রুদ্র। তনিমার বুকটা ছাত করে ওঠে। বাহিরে বজ্রপাত হচ্ছে। মানুষটার কি প্রাণের ভয় ডর নেই? তনিমা কোনোভাবেই চাইছে না এই মানুষটার কিছু হোক। হঠাৎ তনিমার আজ খারাপ লাগছে রুদ্রকে এই বিপদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে। কি করবে এই মুহূর্তে তনিমা ফোন দিচ্ছে কিন্তু ফোন ধরছে না। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। এমন সময় আশরাফ আসে। আশরাফ বাসায় এসে তনিমার কপালে একটা চুমু দিয়ে তনিমার জন্য বাহিরে থাকা আনা প্যাকিং করা ফুচকাগুলো ধরিয়ে দিল। তনিমার মন ফুচকার দিকে নেই। তনিমার মন রয়েছে ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। আশরাফ তনিমাকে বলে, কি হলো তনিমা, কাঁদছো না কেন? বুঝেছি, খাওয়াই দিতে হবে। আশরাফ তনুর গালে ফুচকা দিতে দিতে বলে, কি ভাবছো বলো তো, আমার সাথে শেয়ার করো। তনিমার চোখ পানিতে ভরে আছে। আশরাফ বলে, এ কি তনিমা, এভাবে বাচ্চাদের মতো চোখে পানি কেন? আমি কি কোনো ভুল করেছি বলো? প্লিজ প্লিজ বলো কি হয়েছে। আমি কোনো অপরাধ করলে রিয়েলি সরি জান পাখি। আশরাফ তনিমাকে বুকের সাথে মাথা দিয়ে পরম আদরে জড়িয়ে ধরে বলল, আমি আছি তো, কিছু ভুল করলে বলবে, তবুও কাঁদবে না প্লিজ। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমিও ফ্রেশ হয়ে নাও। আশরাফ ওয়াশরুমে যেতে তনিমা বেলকুনিতে গিয়ে দেখে রুদ্র এই ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। তনিমা একটা চিরকুটে লিখে দিল,
চিরকুটটা কলমে পেঁচিয়ে ছুঁড়ে মারে। তনিমার মুখে কোনো কথা রুদ্র ফেলে না। এদিকে লোডশেডিং হয়ে গিয়েছে। নিকোষ কালো অন্ধকারের মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোতে কিছু দেখা যাচ্ছে। তনিমার রুমে মোমবাতি জ্বলছে। আশরাফ তনিমার সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে পড়ে। রুদ্র সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসে। রুদ্রর ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যে তনিমার গায়ে একটা মাছি লাগতে দিত না, সে আজ অন্যের বিছানায় ঘনিষ্ঠভাবে আছে। রুদ্রের মনের মাঝে ক্ষতবিক্ষত হয়ে জ্বলে পুড়ে যাচ্ছে। বুকের মাঝে ভারী হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রুদ্রর। সে কোনোভাবে অনিমাকে আশরাফের সংস্পর্শে সহ্য করতে পারছে না। ওয়ালে বারবার হাত মুষ্টি করে ঘুষি দিচ্ছে। সিগারেট টেনে যাচ্ছে। জ্বলন্ত সিগারেট হাতে শক্তভাবে চেপে ধরল, যাতে শরীরের বাহিরের আঘাতে ভেতরের আঘাত একটু কম অনুভব হয়। কিন্তু তাতেও কোনো কাজ হলো না। যন্ত্রণা যেন আরো বেড়ে চলছে। প্রিয়জনকে এভাবে অন্যের সাথে কেউ মেনে নিতে পারে না। তনিমা হঠাৎ আশরাফকে সরিয়ে দিয়ে বলে, আমার খুব মাথা পেইন হচ্ছে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তনিমা আসলে রুদ্রর খোঁজ নিতেই বাহিরে এসেছে। তনিমা বেলকুনিতে এসে দেখে সিগারেট টানছে রুদ্র। তনিমা ফোনের টর্চ জ্বালিয়ে দেখে রুদ্র তনিমার দিকে তাকিয়ে আছে। রুদ্রর চোখ ভর্তি পানি। তনিমা খেয়াল করে দেখে রুদ্রর হাতটা খানিকটা পুড়িয়ে ফেলেছে। তনিমা দেখে চমকে যায়। খানিকটা ব্যস্ততা নিয়ে তনিমা রুদ্রর হাত ধরে বলে, এ কি করছেন আপনি? রুদ্রর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তনিমার হাতের উপরে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। তনিমা বুঝতে পারে সে রুদ্রর হাত ধরেছে বলে রুদ্রর চোখ দিয়ে পানি ঝরছে। এই প্রথম তনিমা রুদ্রর হাত ধরল। রুদ্রকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। রুদ্রর ভেতর জমে থাকা ব্যথা বেদনা খানিকটা হালকা হলো। তনিমা রুদ্রকে বলে, কেন নিজেকে এভাবে পোড়াচ্ছেন, জ্বালাচ্ছেন? তুমি এভাবে আমাকে ধরে থাকলে সারা জীবন আমি নিজেকে জ্বালাতে পারি। আপনি কেন এমন পাগলামো করছেন? প্লিজ বিয়ে করে নিন, দেখবেন কারোর ভালোবাসা পেলে সব ভুলে যাবেন। জীবন এভাবে চলে না রুদ্র। আমি তোমার দেওয়া ভালোবাসা কোনোদিন ভুলতে পারবো না তনু। তনু, আমার ভীষণ কষ্ট হয় তুমি ছাড়া। আমি ঘুমোতে পারি না তনু। চোখ বুঝলেই একটা কথা ভেসে ওঠে, আই লাভ ইউ রুদ্র। তোমার হাসি ভাসতে থাকে সারাক্ষণ আমার সামনে। তনু, জানো এমন কত রাত আমরা দেখা করেছি। রুদ্রর পাগলামি দেখে তনিমা কেঁদে দিল। এমন সময় আশরাফ ডাক দিল, তনিমা কি করছো? এত লেট হচ্ছে কেন? তনিমা চোখের পানি মুছে বলে, আশরাফ আমায় ডাকছে। ঝড় বৃষ্টি থাকলে প্লিজ চলে যাবেন। আমার দোহাই লাগে, চলে যাবেন বাসায়। এভাবে ভিজে থাকলে জ্বর আসবে আপনার। আমার কিছু হবে না তনু। মরার আগে একদিন হলেও এটা শুনে যেতে পারবো যে তুমি নিজের মুখে স্বীকার করছো তুমি আমার তনু। তোমার জন্ম শুধু রুদ্রর জন্যই ছিল। সারা রাত ঝড় বৃষ্টিতে ভিজে প্রচন্ড জ্বর হয় রুদ্রর। ঝড়ে এক প্রকার বেহুশ আছে রুদ্র। জ্বরের ঘোরে তনু তনু করে চলেছে। মাঝে একদিন কেটে গিয়েছে। তনুর নাম্বারে রিক ফোন দিয়ে রুদ্রর অসুস্থতার কথা জানালো। তনিমার বুকের মাঝে অজানা অশান্তির ঝড় উঠল। তনিমা আলমারি খুলে একটা লাল গাউন বের করে পরল। হাতে একটা পার্স নিয়ে বাহিরে বেরোলো। দোকান থেকে কয়েক প্রকার ফল কিনলো। রিকের সাহায্য নিয়ে রিকের সাথেই রুদ্রর বাড়িতে গেল। তনিমার মনে হচ্ছে আগেও কারো জন্য তনিমা হুটহাট বাহিরে বেরোতো, কিন্তু 1 মিনিটের মাঝে তনিমা আবার ভুলে যায়। চেষ্টা করেও মনে করতে পারে না কিছু। তনিমার মনটা বড্ড খারাপ। অনেক ভেবে চিনতে বাসা থেকে এসেছে। আসবো কি আসবো না এই চিন্তা নিয়ে বেরিয়েছিল বাসা থেকে। ভাবতে ভাবতে রুদ্রর বাসায় পৌঁছালো। তনিমার হাত পা থরথর করে কাঁপছে। কেমন যেন একটা ভয় কাজ করছে। মনে হচ্ছে এই জায়গাটা তার অনেক কাছের কেউ থাকে। রুদ্রর বাড়িতে তনিমার প্রবেশে চমকে যায় রুদ্রর বাবা মা। তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তনিমার দিকে। দিন দিন তাদের ছেলের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। এই একটা মাত্র মেয়েকে ভালোবেসে পাগল তাদের ছেলে। এই একটা মেয়েকে পাওয়ার সাধনায় নিজেকে শেষ করে দিচ্ছে। রিক আগেই বলে দিয়েছে রুদ্রের বাবা মাকে তনিমাকে যেন তনু বলে না ডাকে বা কোনো প্রশ্ন না করে, তাহলে তনিমা বিভ্রান্ত হয়ে বাসা থেকে বেরিয়ে যাবে। তারা এখনো কেউ শিওরই না এই মেয়েটাই সেই মেয়েটা। রিক তনিমাকে পরিচয় করিয়ে দেয় রুদ্রর বাবা মায়ের সাথে। তনিমা রুদ্রের বাবা মাকে সালাম দেয়। রুদ্রর বাবা মা সালামের উত্তর দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। তারা নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না হুবহু একই কিভাবে দুজনে হয়। রিক তনিমাকে রুদ্রের রুমটা দেখিয়ে দিল। তনিমা ধীর পায়ে রুদ্রের রুমে প্রবেশ করলো। রুদ্র রুমে প্রবেশ করে চমকে যায় তনিমা।
পুরো ঘর ভর্তি রুদ্র আর তনিমার একসাথে তোলা সব ছবি সাজিয়ে রাখা। রুমের ওয়ালে কোথাও ফাঁকা নেই। তনিমা নিজে যেন কোনো এক জগতে হারিয়ে গিয়েছে। রুদ্রের রুমে প্রবেশ করে তনিমার ভেতরে তোলপাড় শুরু হয়। এতদিন শুনেছে রুদ্রের প্রেমিকা তনিমার মতো দেখতে, কিন্তু আজকে দেখছে তনিমা নিজেই সেখানে। একটু 19-20 নেই ছবিতে। রুদ্র আর তনুর অনেক দুষ্টু মিষ্টি মুহূর্তের ছবি। তনিমা একটা ছবিতে হাত বুলিয়ে নিজের অজান্তে চোখ দিয়ে পানি ছেড়ে দিল। নিজের ভেতর থেকে ভেতরের কান্না আটকাতে পারছে না তনিমা। এটা কি সত্যি তনিমা নিজেই? তনিমার মন তনিমার ভেতর থেকে ডেকে বলছে এটাই সে। ঝড়ের ঘুরে রুদ্র বুলি আওড়ানো ভেসে আসছে তনিমার কানে। সেন্সলেস হয়ে পড়ে আছে বিছানায়। প্রচন্ড জ্বরে তনু তনু করছে। তনিমা রুদ্রের বিছানায় রুদ্রর মাথার পাশে গিয়ে বসলো। তনিমা রুদ্রর কপালে হাত রাখতে হাত পুড়ে উঠল। রুদ্রকে এই অবস্থা দেখে তনিমার খারাপ লাগছে। তনিমার চোখের পানির ফোঁটা রুদ্রর চোখে মুখে পড়তে রুদ্র চোখ মিলে তাকিয়ে দেখে তনিমা বসে আছে। রুদ্র চোখ দুটো লাল রক্ত কোমল হয়ে আছে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তনিমার দিকে। তনিমা বলে, এখন কেমন লাগছে? রুদ্র করুণ ভাবে বলে, এটা জ্বর নয়, এই জ্বরে আমার গা পড়েনি, এই বিষাদেও সুখ আছে। এটা তোমাকে দেখতে চাও অসুখ? তনিমা রুদ্রের কপাল থেকে হাত সরিয়ে উঠে আসতে গেলেই রুদ্র হাত টেনে ধরে বলে, অসুখ রুদ্র গোসাবে, প্রিয় জ্বর আর কিছুদিন থাকো, অন্তত এই বাহানায় আর কিছুদিন সে আসুক। আমার কপাল হাত ছুঁয়ে ছুঁয়ে সে যদি আমার ভিতরের অসুখ বুঝতে পারে, যদি সে বুঝতে পারে আমার চোখে কতটা অসুখ তাকে চোখের দেখা দেখতেছে, যদি সে বুঝতে পারে আমার হাতে কতটা অসুখ তার হাতের আঙ্গুল ধরতেছে, প্রিয় জ্বর আর কিছুদিন থাকো অন্তত এই বাহানায়, আর কিছুদিন তাকে দেখি তার দু চোখ হাতের আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে আমার না বলা অসুখ যদি তাকে বলতে পারি। তনিমা খুব বেশি ইমোশনাল হওয়ার আগে নিজের খেয়াল রাখবেন বলেই বেরিয়ে গেল দ্রুত গতিতে। ইদানিং তনিমার মন খারাপ, সাথে শরীর খারাপ। মাথায় বিভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছে। কোনো কিছু উত্তর নেই তার কাছে। প্রায় 7 দিন পর তনিমা কলেজে গিয়েছে। হঠাৎ মাথাটা ঝিম ধরেছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তনিমা আশরাফকে কল করে, আশরাফ প্লিজ একবার আসবে, আমার না খুব অসুস্থ লাগছে, প্লিজ আসবে একবার। তনিমা, আমার এখন ইমার্জেন্সি মিটিং আছে, এখন তো আসা পসিবল নয়, তুমি আস্তে আস্তে বাসায় চলে এসো প্লিজ। না আশরাফ, তোমার এক্ষুনি আসতে হবে। আমার মনে হচ্ছে আমি মারা যাব। আমার প্রচন্ড মাথা পেইন হচ্ছে, আমি মাথায় পেইন সহ্য করতে পারি না। আমাকে এসে তুমি হসপিটালে নিয়ে যাও প্লিজ। তনিমা, অনেক অসুস্থ লাগলে আমি তোমার আম্মুকে ফোন দিচ্ছি, তুমি ওখানেই থাকো, আম্মুর সাথে হসপিটালে যেও। আশরাফ ফোনটা কেটে দিতে তনিমা কষ্টে কেঁদে দিল। তনিমা ভেবেছিল তনিমার এই অসুস্থতার কথা শুনে আশরাফ ছুটে চলে আসবে। তনিমা মনে মনে ভীষণ অভিমান করলো আশরাফ না আসাতে। তনিমার অসুস্থ ভাব দেখে রুদ্র এগিয়ে এসে বলে, কি হলো তনু, তোমাকে অসুস্থ মনে হচ্ছে? এমন করছো কেন? কি হলো বলো আমায় প্লিজ, কোথায় কষ্ট হচ্ছে তনু? তনিমার চোখ ঝাপসা লাগছিল। মাথাটা আচমকা ঘুরে উঠল। নিজের অজান্তে সেন্সলেস হয়ে পড়ে যেতেই রুদ্র তনিমাকে ধরে ফেলে। রুদ্রর কোলে ঢলে পড়ে তনিমা। রুদ্র তনিমাকে এভাবে পড়ে যেতে দেখে পাগলামো শুরু করে। তনু কি হলো তোমার? এভাবে সেন্সলেস হয়ে গেলে কেন? প্লিজ বলো তনু। তনু, তোমাকে এভাবে দেখে আমি সহ্য করতে পারছি না। তনু, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। একবার তোমাকে হারিয়ে ফেলেছিলাম আমি, আবারও কি হারিয়ে যাবে? রুদ্র এক ঝটকায় তনুকে কোলে তুলে নেয়। তনুকে কোলে তুলে নিয়ে রাস্তায় যায়, কিন্তু কোনো গাড়ি না দেখে রুদ্র কোলে করে নিয়ে হসপিটালে চলে যায়। রুদ্রর চোখের পানিতে তনিমার মুখ ভিজে গিয়েছে। ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে তনিমার সাধারণ চিকিৎসা করা হয়। প্রায় 2 ঘন্টা পরে তনিমার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে রুদ্রকে দেখে অবাক হয়ে যায় তনিমা। রুদ্রর চোখে পানি ছলছল করছে, চোখের কোনা ফুলে উঠেছে। তনিমা একভাবে তাকিয়ে আছে রুদ্রর দিকে। তনিমার মনের মাঝে একটা সফট কর্নার তৈরি হয়েছে রুদ্রকে নিয়ে। রুদ্র তনিমার মাথায় হাত রেখে বলে, তনু, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম জানো, আমার ভিতরে কি ভীষণ অশান্তি হচ্ছিল। আমি খুব বেশি ভয় পাই তোমাকে হারানোর। একবার হারিয়ে আমি বুঝেছি কি ভীষণ যন্ত্রণা হারানোতে। তনিমার রুদ্রের প্রতি খানিকটা দুর্বল হয়ে পড়েছে। তনিমা চাইছে না সে আর রুদ্রর প্রতি দুর্বল হোক। নিজের জীবনে কোনো জটিলতা চাইছে না। তনিমা রুদ্রকে কেঁদে দিয়ে বলে, প্লিজ আমার থেকে দূরে থাকুন, আমি আপনার প্রতি দুর্বল হতে চাই না। আপনি আর কখনো যোগাযোগ করবেন না প্লিজ আমার সাথে।
আমি আর নিতে পারছি না। আমি মানসিক খুব অশান্তিতে আছি। আপনি আমার থেকে দূরে না থাকলে কোনোদিন ভুলতে পারবেন না আমায়। তনিমা কাঁদতে কাঁদতে রুদ্রর কাছে হাত জোর করে বলে, প্লিজ আর কখনো আমার কাছাকাছি আসবেন না। আমার ঘর সংসার সবটা নষ্ট হয়ে যাবে। তনিমার কান্না দেখে রুদ্র বুঝতে পারে তনিমা তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, এই জন্যই দূরে সরাতে চাইছে। এমন টাইমে হসপিটালে তনিমার বাবা মা এবং আশরাফ প্রবেশ করে। হসপিটালের কেবিনে একরাশ দুঃখ কষ্ট বেদনা নিয়ে তনিমার বেডের সাইডে টুল নিয়ে বসে আছে রুদ্র। কি নিদারুণভাবে তার তনু তাকে বলে দিচ্ছে আর যোগাযোগ না করতে। যে তনু মধুরাতে বায়না ধরতো, আমার এক্ষুনি তোমাকে চাই রুদ্র, এক্ষুনি মানে এক্ষুনি, আমার ঘুম আসছে না, আমার এক্ষুনি তোমাকে লাগবে। রুদ্র তখনই ছুটে চলে আসতো পাশের পাড়ার থেকে একটা মই নিয়ে এসে মই বেয়ে ছাদে চলে আসতো। সময় আজ কত কিছু বদলে দিয়েছে রুদ্রর জীবন। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে বুকের কষ্ট কমানোর জন্য। এমন সময় কেবিনে আশরাফ তনিমার বাবা মা প্রবেশ করে। আশরাফ এসে তনিমাকে জড়িয়ে ধরে, তনিমার মাথা বুকের সাথে চেপে ধরে বলে, সরি, রিয়েলি সরি। আমি ভেবেছি নর্মাল কিছু, এতটা সিরিয়াস হয়ে পড়বা বুঝতে পারিনি। আমি মিটিং ফেলে চলে এসেছি। তনিমা আশরাফের বুক থেকে মাথাটা সরিয়ে দিয়ে বলে, আমার থেকে মিটিংটা অনেক জরুরি ছিল, তাই না? আর কিভাবে জানলে আমি এখানে আছি? একজন ভদ্রলোক ফোন করলো তুমি এখানে আসো। তনিমা তাকিয়ে দেখে রুদ্র নেই, রুদ্র চলে গিয়েছে। কেবিনের বাহিরে রুদ্র আর তনিমার বাবা মার দেখা। তনিমার বাবা মা দুজনই চমকে যায় রুদ্রকে দেখে। রুদ্র প্যান্টের দুই পকেটে হাত গুজে তনিমার বাবা মার সামনে দাঁড়ায়। তনিমার বাবা বলেন, এ কি তুমি এখানে কেন? একবার আমার মেয়েকে মেরেই ফেলেছিলে, এখন আবার কেন এসেছো জানতে পারি? মৃত্যুর দুয়ার থেকে মেয়েকে বাঁচিয়ে এনেছি, আবার তুমি আমার মেয়ের পিছনে লেগেছ। রুদ্র তনিমার বাবার কলার চেপে ধরে বলে, তুই আমাকে কেন বলেছিলি তনু মারা গিয়েছে? কেন আমার জীবন থেকে তনুকে কেড়ে নিয়েছিস? আমার জীবনটা ছারকার হয়ে গিয়েছে। তনুকে আমার জীবনে আমি আবার ফিরিয়ে আনবো। আমার মেয়ে তোকে এখন চিনে না। আমার মেয়ে আশরাফকে ভালোবাসে, আমার মেয়ে ওর সাথেই ভালো আছে। তনুর অতীত মনে নেই, ওর 10টা বাচ্চা হলেও একদিন না একদিন মনে পড়বে আমার কথা। সেদিন ও আমাকে না পেয়ে পাগল হয়ে যাবে। নিজের মেয়ের ভালো করতে গিয়ে কত বড় ক্ষতি করেছি সেদিন বুঝবি। তনু এই রুদ্রের কাছে ফিরে আসতেই হবে তনুকে। এমন সময় তনিমা আর আশরাফ এসে দেখে রুদ্র তনিমার বাবার কলার চেপে ধরে রেখেছে। তনিমা তা দেখে প্রচন্ড রেগে যায় আর গিয়ে রুদ্র 2 গালে 4টা চড় কষে দেয়। আপনি আমাকে বিরক্ত করেন, আমি কিছু বলি না, তাই বলে আমার বাবাকে অপমান করবেন? এত বয়স্ক একটা মানুষের কলার ধরবেন? মুন্ডা কোথাকার! এই কে তুই? আমি তোকে চিনিও না। কেন আমি আর আমার ফ্যামিলির পেছনে পড়ে আছিস? আই হেট ইউ। এই যে আমার স্বামী, আমি ওকেই ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি আর আমার ফ্যামিলি থেকে দূরে থাক বলছি। আশরাফ পুলিশকে কল দিতে পুলিশ এসে রুদ্রকে অ্যারেস্ট করলো। তনিমার বাবার সাথে এমন ব্যবহারের জন্য তনিমা প্রচন্ড রেগে যায় রুদ্রর প্রতি। পুলিশ রুদ্রকে নিয়ে চলে গেল। কেটে গিয়েছে আরো 2 মাস। তনিমার মনের মাঝে ভীষণ বিষণ্ণতা। আগামী সপ্তাহে সে আর আশরাফ বিদেশে চলে যাবে, ব্যাগপত্র সব রেডি। তনিমার বাবা পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়েছে তনিমা বিদেশে যাওয়ার আগে যেন রুদ্রকে না ছাড়ে। তনিমার দেশ ছেড়ে যেতে ইচ্ছে করছে না, ভীষণ বিষণ্ণতা কাজ করছে। হঠাৎ রুদ্রর পাগলামিগুলো মনে পড়ছে। কি পাগলটাই না ছিল, এতদিন দেখে নাই, দেখাও যায় না। কোথায় আছে রুদ্র? তনিমার জানা নেই। রুদ্র আজও জেলেই আছে। ফ্লাইটের আগের দিন এয়ারপোর্টের পাশে একটা হোটেলে উঠেছে তনিমার আশরাফ। এই রাতটুকু পেরোলে সকালেই ফ্লাইট। একমাত্র মেয়েকে বিদায় দিয়ে তনিমার মা বাবা বেশ একা হয়ে গেল। 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে দাঁড়িয়ে আছে তনিমা। নিচে একটা প্রেমিক প্রেমিকা খুব মান অভিমান করেছে। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্টে মেয়েটা মারা গেল। ছেলেটা পাগলের মতো চিৎকার দিচ্ছে। তনিমার মাথার মাঝে চক্কর দিয়ে উঠল। চোখের সামনে এমন একটা অ্যাক্সিডেন্ট, চারদিকে রক্ত দেখে তনিমার মাথাটা চক্কর দিয়ে উঠল। আশরাফ তনিমাকে নিয়ে রুমে প্রবেশ করলো। কাল সকালে তাদের ফ্লাইট। হয়তো এখানে রুদ্র নামের অভিশাপ শেষ হয়ে যাবে। পরের দিন ভোরের ফ্লাইটের সময় তনিমাকে আর খুঁজে পাওয়া গেল না। আশরাফ খুঁজতে খুঁজতে পাগল হওয়ার পরেও কোথাও তনিমাকে পেল না। কোথায় গেল তনিমা? আশরাফ টেনশনে অস্থির হয়ে গিয়েছে। কাক ডাকা ভোরে তনিমার বাবা মা ঘুম থেকে উঠে দেখে অশ্রুসিক্ত নয়নে তাদের মেয়ে তাদের বাড়িতে, চুলগুলো এলোমেলো।
চোখ ভরা পানি, কাজল লেপটে আছে। হয়তো সারা রাত ঘুমায়নি তনিমা। তনিমার বাবা বলে, মা তুমি এত ভোরে এখানে? তোমার না ফ্লাইটের টাইম, কিন্তু তুমি এই অবস্থায় এখানে কেন? কি হয়েছে মা, আমাকে খুলে বলো। আশরাফের সাথে কোনো ঝামেলা? তনিমার মুখ ভর্তি কালো মেঘের ছাপ। কোনো কথা না বলে ফ্লোরে বসে আছে। তনিমার বাবা মা বারবার প্রশ্ন করার পর তনিমা মুখ খুলল। আর তনিমা যেটা বলল তনিমার বাবা মা সেটার জন্য প্রস্তুত ছিল না। রুদ্র কোথায় বাবা? মা, রুদ্র কোথায়? খুব জোরে চিৎকার দিয়ে কেঁদে দিল তনিমা। আমার রুদ্র কোথায়? তনিমার বাবা মা ভাবতেও পারেনি তনিমা রুদ্রের কথা মনে পড়ে যাবে। তনিমা ভীষণ কান্নায় ভেঙে পড়ে। মা তুমি তো আশরাফকে ভালোবাসো, আশরাফের সাথে বিয়ে হয়েছে তোমার। কে আশরাফ? কিসের আশরাফ? আমি আশরাফ বলে কাউকে চিনি না। আমার জীবনে শুধু রুদ্র জায়গা আছে। আমার দেহ মন প্রাণ দিয়ে আমি শুধু রুদ্রকেই ভালোবাসি। বিয়ে কার বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? আমার অসুস্থতার সুযোগে আমার জীবন নিয়ে তামাশা করলে তোমরা জানতে না রুদ্র ছাড়া আমি ঠিক কতটা অসহায়। আমি মানি না এই বিয়ে। আমি রুদ্রর কাছে যাব। এরই মাঝে আশরাফ এসে উপস্থিত হয়। আশরাফকে দেখে তনিমার বুকের মাঝে ঝড় শুরু হয়। তনিমার মনে পড়ে যায় আশরাফের সাথে কাটানো তার সময়। নিজের অজান্তে আশরাফকে সে একদিন ভালোবেসেছিল, বিয়েও হয়েছিল, কিন্তু তনিমা সেদিন অজ্ঞানী ছিল। এক এবং একমাত্র ভালোবাসার মানুষের নাম রুদ্র। তনিমা আশরাফকে দেখে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আশরাফ বাহিরে থেকে কিছুটা শুনেছে, কিন্তু না শোনার ভান করে আছে, কারণ সে পুরোটা জানতে চায় আসলে কি এমন ঘটেছে। অনেক ডাকাডাকির পর তনিমা দরজা খুলে। আশরাফ ভেতরে প্রবেশ করে তনিমার গায়ে হাত দিতে গেলেই বলে, প্লিজ স্পর্শ করবেন না। আমি আর সহ্য করতে পারছি না। আপনার সাথে আমার বিয়ে আমার অজান্তে হয়েছিল। আমি আপনাকে চিনি না, জানি না। আমি রুদ্রকে ভালোবাসি। আশরাফের মনের মাঝে আঘাতে যেন খণ্ড খণ্ড হয়ে গেল। তার প্রাণপ্রিয় স্ত্রী এটা কি বলছে? বাস্তবতার কষাঘাতে জর্জরিত তনিমা। অতীতের স্মৃতি আর বর্তমান নিয়ে মনের মাঝে অশান্তির ঝড় উঠেছে। তনিমার মনে হচ্ছে এই মুহূর্তে একমাত্র মৃত্যু তাকে শান্তি দিবে। তনিমার মন রুদ্রর জন্য ছটফট করছে। এই মুহূর্তে ছুটে রুদ্রর কাছে চলে যেতে মন চাচ্ছে। তার চলে যাওয়ার সামনে বিশাল বড় বাধা হিসেবে দাঁড়িয়ে রয়েছে আশরাফ। তনিমা চিৎকার দিয়ে কান্নাকাটি করছে। ঘরের সব জিনিস ভাঙাচোরা করছে। অসহায় দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে আশরাফ। তার যে স্ত্রী তাকে এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যেত, সে আজ তাকে সহ্য করতে পারছে না। ভালোবাসার মানুষ বদলে যাওয়ার মতো কষ্ট পৃথিবীতে আর কিছুই নেই। আশরাফের চোখে বৃষ্টির বন্যা বাধা মানছে না। নিজের প্রিয়জন অন্যের জন্য ছটফট করছে নিজেরই চোখের সামনে। রুদ্রর বুকে আচমকা ব্যথা শুরু হলো। এই ব্যথায় বুক ভারী হয়ে এলো। তনিমা ফ্লোরে পা ছোড়াছুড়ি করছে আর কাঁদছে। আশরাফ তনিমার পাশে বসে তনিমার দিকে তাকিয়ে আছে। তনিমার গায়ে হাত দিতেও ভয় পাচ্ছে আশরাফ। আজ এক নিমিষে সম্পর্ক কোথায় নিয়ে গিয়েছে, অথচ কয়েক ঘন্টা আগে আশরাফের বুকে ছিল তনিমা। আশরাফ তাও সাহস করে তনিমার কাঁধে হাত রাখলো। তনিমার কাঁধে হাত রেখে বলল, জান পাখি এমন করছে কেন? এই যে আমার কি অপরাধ তনিমা? এভাবে শাস্তি দিচ্ছ কেন? তনিমা আশরাফের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত নয়নে বলে, শাস্তি? কিসের শাস্তি? এই যে তুমি আমার সামনে অন্য কারোর জন্য কাঁদছো। প্রিয়জন অন্যের জন্য কাঁদলে কতটা কষ্ট হয় জানো? আপনি কি জানেন এই সেম কষ্টটা রুদ্র পাচ্ছে? ভয়ানক যন্ত্রণা পাচ্ছে। আমি ঠকিয়েছি রুদ্র, যে কিনা একদিন নিজের কিডনি দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল। আমার রুদ্র আমায় ছাড়া বাঁচবে না। তোমার রুদ্র? তাহলে আমি কে? আমাদের ভালোবাসা, আমাদের সংসারে এসব কি মিথ্যা? আমি জানি না, কিছুই জানি না। আমার শুধু রুদ্রকেই চাই। আমার বিয়ে রুদ্রর সাথেই হচ্ছিল, তারপর আমার অ্যাক্সিডেন্ট হয়। মাঝখানে আপনি কিভাবে এলেন? কেন আমার জীবনটা নষ্ট করলেন? আপনার বিয়ে তনিমার সাথে হয়েছিল। আমার স্মৃতি ফেরার সাথে সাথে আপনার বিবাহিত তনিমা মারা গিয়েছে। আমি তনু, রুদ্রর তনু। প্লিজ লিভ মি অ্যালোন। আশরাফকে কি বলে সান্ত্বনা দিবে তনিমার বাবা মা সেটা তাদের জানা নেই। আশরাফ তনিমার বাবা মার কাছে একটাই রিকোয়েস্ট করেছে, আপনাদের কথা মতোই আমি তনিমাকে বিয়ে করেছিলাম। একটাই অনুরোধ, তনিমাকে আমার জীবনে ফিরিয়ে দিন প্লিজ। ওকে বোঝান আমি তনিমাকে ছাড়া থাকতে পারবো না। তনিমা আমার জীবনে থেকে চলে গেলে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে না। বিয়ের আগে যেটা ছিল তনিমা যেন ভুলে যায়। বিয়ের আগে মানুষের লাইফে অনেক কিছুই থাকে, কিছু একদিন ঠিকই ভুলে যাবে।
ঘুমের ওষুধ খেয়ে ঘুম হচ্ছে না তনিমার। মাথার মাঝে দুনিয়ার সব অশান্তি জড়ো হচ্ছে। তনিমার বাবা মা তনিমাকে অনুরোধ করছে যেন আশরাফকে না ছাড়ে। তনিমার বাবা অনুনয় করে বললেন, মা তনিমা, যা হবার হয়ে গিয়েছে। আমরা তোর ভালোর জন্য বিয়ে দিয়েছিলাম, আমরা তোর খারাপ চাই না। তুই রুদ্রকে ভুলে গিয়েছিলি মা। মা বাবা হিসেবে আমাদের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি। কিসের ভালো বাবা? কেন রুদ্রকে বলেছিলে আমি মারা গিয়েছি? কেন এই অভিনয় করেছিলে? আমার ভালোবাসা মেনে নিতে পারোনি, তাই এত অভিনয়, তাই না বাবা? আমার ভালো চাইতে গিয়ে আমার জীবনের সব থেকে বড় ক্ষতিটা তোমরা করেছো। আমি রুদ্রর কাছে চলে যাব। আমার জন্য অনেক কষ্ট পেয়েছে রুদ্র, আর নয় বাবা। দয়া করে আমার জীবনে আর কোনো ভালো চাইতে এসো না। আমি তোমাদের ক্ষমা করতে পারবো না বাবা। আমার বিয়ের আগের দিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার অসুস্থতার সুযোগে আমার থেকে রুদ্রকে আলাদা করে আমাকে তো সুখের জীবন ঠিকই দিলে, কিন্তু যে ছেলেটা মনের যন্ত্রণায় পুড়ে পুড়ে ছাই হচ্ছিল তার কথা একটা বারও ভাবলে না। তনিমার বাবা বুঝতে পারছে আসলে অনেক বড় ভুল হয়েছে। মেয়ের ভালো করতে গিয়ে মেয়ের খারাপ করে ফেলেছে তারা। অতীতের স্মৃতিগুলো ভীষণভাবে মনে পড়ছে তনিমার। রুদ্রকে দেখার জন্য ছটফট করছে সে। কতদিন হয়ে গিয়েছে রুদ্রকে দেখে না। এতদিনে রুদ্রের সাথে করা সব খারাপ ব্যবহার মনে পড়ছে তনিমার। বুকের মাঝে তোলপাড় করছে। রুদ্রের নাম্বারটা ডায়াল করলো তনিমা। রুদ্রর ফোনে অচেনা নাম্বার থেকে ফোন দেখে রিসিভ করতে চমকে গেল রুদ্র। কল দিয়ে তনিমার হাওমা কান্নার আওয়াজ। রুদ্রর বুক চিনচিন করে উঠল। আজ এতদিন পরে তার তনু তার কাছে ফোন দিয়ে কাঁদছে। পৃথিবীতে সবকিছুই পারে, শুধু তনিমার চোখের পানি রুদ্র সহ্য করতে পারে না। রুদ্র উত্তেজিত হয়ে বলে, কি হলো তনিমা, কাঁদছো কেন? তনিমা কাঁদতে কাঁদতে বলল, রুদ্র কোথায় তুমি? এক্ষুনি আমাকে নিয়ে যাও, আমি এক্ষুনি তোমার কাছে যেতে চাই। তনিমা কি বলছো এসব? আমি তনু। রুদ্র কেন তনিমা বলে ডাকছো? তোমার মুখে তনিমা ডাক মানায় না। রুদ্র চোখ ছলছল করে উঠল। মনের অন্ধকার এক নিমিষে কেটে গেল। এই কথাটাই শোনার জন্য পাগল ছিল রুদ্র। রুদ্র কিছুক্ষণের মাঝে তনিমাদের বাসা নিচে এলো। তনিমা ছুটে গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। রুদ্র কোনো কথা বলতে পারছে না, অঝরে চোখের পানি ফেলে যাচ্ছে। রুদ্র ভাবতেও পারেনি তনিমা ফিরে আসবে। এক আকাশ সমান কষ্টকে বিদায় দিয়ে সুখের আলিঙ্গনে জড়িয়ে নিল তনিমাকে। এমন একটা সিচুয়েশনে যে কোনো প্রেমিকের মুখেই মনে হয় সত্যি কোনো কথা থাকে না। রুদ্রর মনের অনুভূতি কোনো ভাষাতে প্রকাশ করতে পারছিল না। রুদ্রর শুধু চোখ দিয়ে পানি পড়ছে। তনিমা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও রুদ্র। তোমার অনেক কষ্ট হয়েছে আমি জানি রুদ্র, আমি কথা রাখতে পারিনি। তোমার জীবনে কেউ নেই, কিন্তু আমার জীবনে অন্য কেউ চলে এসছে। আমি ভালোবাসার দেয়া ওয়াদা রক্ষা করতে পারিনি। আমার বিয়ে হয়েছে বলে কি আমায় ফিরিয়ে দেবে রুদ্র? না তনু, আমি জানি তোমার অজান্তে সব হয়েছে। আমি জানতাম তনু তুমি ফিরে আসবে। আমার ভালোবাসা এতটা মিথ্যা হতে পারে না। কিসের বিয়ে, এসব কি বলছো? প্লিজ তনু, এসব ভেবে নিজেকে কষ্ট দিও না। চলো তনু, আমরা চলে যাই দূরে কোথাও। হ্যাঁ রুদ্র, এবার এত দূরে যাব কেউ খুঁজেও পাবে না। সেদিন দুজন প্রেমিক প্রেমিকা এক হয়েছিল বহু প্রতীক্ষার পর। রুদ্র, কাল বাস স্ট্যান্ডে ওয়েট করো, আমি আসবো। আমি আশরাফের কাছে ক্ষমা চেয়ে আসবো। আশরাফের কোনো দোষ নেই রুদ্র, আমি বড্ড অপরাধী ওর কাছে। তনু, আমিও ক্ষমা চেয়ে নিব আশরাফের কাছে, তবুও তোমাকে আর হারাতে পারবো না। পরের দিন গড়িয়ে গেল, কিন্তু তনিমার এলো না। এবারও কি ভালোবাসা হারিয়ে যাবে রুদ্রের জীবন থেকে? রুদ্রর মন কু গাইছে, কিছু একটা গরমিল হয়েছে। তনিমার আসার কথা দিন চলে গেল, তবুও এলো না। রুদ্রর অপেক্ষার প্রহরা শেষ হলো না। তনু প্রতিশ্রুতি দিয়েও আর এলো না। অ্যাট লস রুদ্র যাকে দেখলো তাকে দেখার জন্য প্রস্তুত ছিল না মোটেও। রুদ্র দেখলো মলিন মুখ নিয়ে তার পেছনে দাঁড়িয়ে আছে আশরাফ। রুদ্র আশরাফকে দেখে বলে, আপনি এখানে? আশরাফ রুদ্রের সামনে হাত জোড় করে বলে, রুদ্র, আমি জানি আপনি অনেক স্যাক্রিফাইস করেছেন। আপনার জীবনের সব থেকে কষ্টের কারণ আমি। আজ আমি বুঝতেছি এতদিন কত যন্ত্রণা আপনি ভোগ করেছেন। আমার উচিত তনিমাকে আপনার হাতে তুলে দেওয়া, কিন্তু বিলিভ মি, আমি জানতাম না এসব। আমার তো কোনো দোষ নেই রুদ্র। আমিও তনিমাকে ছাড়া পাগল হয়ে যাব। আই ওয়ান্ট তনিমা রুদ্র। আমার কি কোনো দোষ আছে রুদ্র? আপনার কাছে আজ আমি ভিক্ষে চাইতে এসেছি। আমার সন্তানের মাকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ। আপনার সন্তানের মা মানে? হ্যাঁ রুদ্র, তনিমা প্রেগনেন্ট, ও মা হতে চলেছে।
তনিমা আমার কাছে চলে এলে ওর গর্ভে থাকা আমার সন্তানকে নিয়ে চলে আসবে। আমি তখন কি করব রুদ্র? আমার সন্তান ছাড়া আমি থাকতে পারবো না। আপনি কি চান আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিতে? আপনি বুঝতে পারছেন আমার সন্তান বড় হলে ওর অনুভূতিটা কেমন হবে? মা বাবা আলাদা থাকলে একমাত্র আপনি পারেন সব ঠিক করতে। তনিমা আপনার এখানে আসছিল, হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে যায়। ডাক্তার আনলে চেক করে বলে ও প্রেগনেন্ট। তনুর সন্তান সহ ওকে গ্রহণ করতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আপনাকে কাঁদিয়ে আমি সুখী হতে চাই না। ভালো থাকবেন। এরই মাঝে তনুর ফোন আসে। তনু কেঁদে বলে, আমায় নিয়ে যাও রুদ্র, আমার অজান্তে আমি মা হতে চলেছি। তুমি আমায় গ্রহণ করবে না রুদ্র? 100 সন্তান হলেও গ্রহণ করব। তনু, তুমি চলে আসলে সমাজ তোমাকে চরিত্রহীনা বলবে, সাথে আমাকেও। তোমার সন্তান ঘৃণা করবে তোমায়, সবাই বলবে পরকীয়া ছিল তোমার। কেউ বুঝবে না ভালোবাসার জন্য চলে এসছো। তোমাকে কলঙ্ক দিবে, আমি পারবো না তোমাকে দেওয়া কলঙ্ক মেনে নিতে। তোমার সন্তানের জীবনটা হাস্যকর হয়ে উঠবে। সন্তান যখন বলবে, কেন আমার বাবা ছাড়া অন্য লোকের সাথে ছিলে, কি উত্তর দিবে তনু? আমরা যা ভাবি তা সবসময় হয় না তনু। আমি আর এখন কষ্ট পাই না তনু। আমি জেনে গেছি আমার তনু আমাকেই ভালোবাসে, কিন্তু পরিস্থিতি তাকে আলাদা করেছে। হয়তো আমাদের পথ চলা একসাথে ছিলই না তনু। আমি বিদেশ চলে যাচ্ছি, ভালো থেকো তনু, নিজের বেবির খেয়াল রেখো। না রুদ্র, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। রুদ্র, ছেড়েই যদি যাবে, কেন মনে করলে আমায় সব? তোমরা সবাই আমাকে যে যার মতো ইউজ করলে। শেষ করে দেব আমি নিজেকে। প্লিজ রুদ্র, আমায় একা করে দিই, চলে যেও না। আমি থাকতে পারবো না তোমায় ছাড়া। পারবে তনু, তোমার সন্তান তোমাকে ভুলিয়ে রাখবে আমাকে না পাওয়ার যন্ত্রণা। রাখছি তনু। বুকের মাঝে এক পাহাড় কষ্ট আর যন্ত্রণা নিয়ে তনুর থেকে দূরে সরে গেল রুদ্র। অন্য কারো জীবন রুদ্র নষ্ট করতে পারবে না। প্রকৃতির ঝড়ের থেকে ভালোবাসার মানুষটাকে ছেড়ে আসার ঝড় আরো বেশি তীব্র। কিভাবে সময় কাটাবে রুদ্র তনুকে ছাড়া? দিনের পর দিন ঘুমের ওষুধ, সিগারেট, এসব নিজেকে শেষ করেছে রুদ্র। তনু হয়ে গিয়েছে নির্বাক, না কারোর সাথে কথা বলে, না কোথাও ঘুরতে যায়। নিজের রুমে এক বুক যন্ত্রণা নিয়ে পড়ে থাকে। তনু রুদ্রকে না পাওয়ার যন্ত্রণার মাঝের মধ্যে সুসাইড করতে গিয়েও পারেনি, কারণ ওর ভেতরে গড়ে ওঠা প্রাণ ওকে বাধা দিয়েছে। বারবার মনে হয়েছে ওর সন্তানকে ওকে বাঁচাতে হবে। মা হলে বোধহয় একটা মেয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে। বেশিরভাগ পরিবার এই সুযোগটাই নেয়, আগে একটা বাচ্চা নিতে বলে, কারণ তারা জানে একটা মেয়ে মা হলে থেকে যেতে বাধ্য। সন্তানের জন্যই সবই পারে। তনুর একটা পুত্র সন্তান হলো, যার নাম রাখলো রদ্রিক। তনু আজও কিছুই মানিয়ে নিতে পারেনি। পাগলের মতো খুঁজে চলে তার দু চোখ রুদ্রকে, কিন্তু কোথাও নেই তার রুদ্র। এই যান্ত্রিক শহরে আর কি কোনোদিন দেখা হবে? দিন মাস বছর যেতে লাগলো। ধীরে ধীরে তনুর জীবনেও সন্তান নিয়ে ব্যস্ততা বাড়ল। এসব কিছুর মাঝেও গভীর রাতে ঘুম ভাঙলে মনে পড়ে রুদ্রের কথা। সন্তানের বয়স 3 বছর হতে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আশরাফ। তনুর জীবনে আসে আবারও কষ্টের ঝড়। ভাগ্যের নির্মম পরিহাসে তনু আবার একা হয়ে গেল। তনু দেখতে সুন্দর হওয়াতে কিছুদিনের মাঝে বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। এটা নিয়ে তনুর খুবই বিরক্ত। মেয়ের জীবনে নিরাপত্তার জন্য তনুর বাবা মা রুদ্রের কাছে যায়। রুদ্রকে অনুরোধ করে তনুর পাশে দাঁড়াতে। আজ 4 বছর পরে আবারও দেখা দুজনের চোখেই পানি, মনে কষ্ট, কারো মুখে কোনো কথা নেই। রুদ্র আরেকবারও তনুকে প্রস্তাব দিল তার জীবনে আসার জন্য। রুদ্রর প্রস্তাব তনু ফেরাতে পারেনি। আরেকবার বিয়ে হলো তনুর। হয়তো ভাগ্য ছিল শেষ জীবনে ওদের একসাথে পথ চলা। ধীরে ধীরে তনুর জীবনে আবারও হাসি আনন্দ ফুটতে থাকে। তনুর ছেলেকে রুদ্র নিজের ছেলে বলে বুকে টেনে নিয়েছে। রুদ্রর বুকের বাঁ পাশে থাকা মানুষটা আজ রুদ্রর জীবনে ফিরে এসেছে। সমাপ্ত।